আজকে আমরা আগের দিন যেখানে শেষ হয়েছিল সেখান থেকে মেইনলি স্টার্ট করব, ঠিক আছে? দেখো, আমরা আগের দিন কি দেখেছিলাম শেষে? না, স্টেট ফাংশন দেখেছিলাম আর পাথ ফাংশন দেখেছিলাম। ওকে, স্টেট ফাংশন কি না? স্টেট ফাংশন হচ্ছে যারা ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। আর পাথ ফাংশন কি না? যারা পাথের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তা বেসিক্যালি এই যে স্টেট ফাংশন এবং পাথ ফাংশন, এদের যদি আমি ফাইনাইট চেঞ্জ দেখতে চাই তাহলে একটা জাস্ট ছোট জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখতে হবে? সো let us consider কি a change of state function, a change of state function, ঠিক আছে? একটা স্টেট ফাংশনের আমি চেঞ্জ দেখব। এই যে স্টেট ফাংশনের চেঞ্জটা দেখব, ধরো আমি যদি বলি ইনফাইনাইটসিমাল চেঞ্জ। ইনফাইনাইটসিমাল আগের দিন বলেই দিয়েছি আমি, ইনফাইনাইটসিমাল চেঞ্জ। তা ধরো আমি একটা স্টেট ফাংশন বলছি, স্টেট ফাংশনটা কি না? টি, দ্যাট ইজ টেম্পারেচার। ক্লিয়ার? তাহলে আমি যদি তার ইনফাইনাইটসিমাল চেঞ্জ দেখি, ইট উইল বি কি? ডিটি, তাই তো? তা এবার যদি আমি ওর ফাইনাইট চেঞ্জ কনসিডার করতে চাই, ফাইনাইট চেঞ্জ, তাহলে ফাইনাইট চেঞ্জ যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট ইট, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন যদি করি, কাকে করছি? ডিটিকে করছি। কোথা থেকে? না, ফ্রম টিআই, দ্যাট ইজ ইনিশিয়াল টেম্পারেচার, টু ফাইনাল টেম্পারেচার। ওকে, সো এটা আমাদের কত হবে? এটা আমাদের হবে টিএফ মাইনাস টিআই, দ্যাট ইজ ডেল টি। ওকে, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি পাথ ফাংশনের চেঞ্জ, বা পাথ ফাংশন যদি বলি, কনসিডারিং পাথ ফাংশন, কনসিডারিং পাথ ফাংশন, তাহলে আমি যদি পাথ ফাংশনের চেঞ্জটা আমি যদি বলি, তাহলে সেটাকে আমি কি বলতে পারবো? ইনফাইনাইট সিমাল চেঞ্জ, ঠিক আছে? তাহলে ইনফাইনাইট সিমাল চেঞ্জ সেটাকে আমরা কি বলবো? ডিকিউ। তাহলে আমাদের যে ফাংশন যেটাকে ধরলাম সেটাকে আমি বললাম হিট। তাহলে সেই হিটের ইনফাইনাইট সিমাল যে চেঞ্জ সেটাকে আমি বললাম ডিকিউ। ওকে, এবার আমি যদি এটার ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন কাকে করছি? ডিকিউকে। কিন্তু এখানে মনে রাখবে কখনোই ইনিশিয়াল টু ফাইনাল হয় না, ঠিক আছে? ইট মিনস কখনোই তুমি লিখতে পারবে না ডেল কিউ। যারা পাথ ফাংশন তাদের এক্স্যাক্ট ফাইনাইট ভ্যালুটাকে আমরা কনসিডার করি। যারা পাথ ফাংশন তাদের এক্স্যাক্ট ফাইনাইট ভ্যালুটাকে আমরা কনসিডার করি। ক্লিয়ার? এটা কিন্তু ভীষণ একটা কনসেপচুয়াল জিনিস। অনেক জায়গায় কিন্তু ভুল লেখা থাকে, অনেক জায়গায় ওরকম ডেল কিউ লেখা থাকে, ঠিক আছে? কখনো এরকম লিখবে না। তাহলে কি হবে? প্রপার ওয়েতে আমি যদি লিখি তাহলে ইন্টিগ্রেশন ডি কিউ কোথা থেকে কোথায় হবে? ইট উইল বি ফ্রম 0 টু কিউ। ক্লিয়ার? ইট উইল বি ফ্রম 0 টু কিউ। তাহলে এটা কত হবে? এটা হবে আমাদের কিউ, ঠিক আছে? অ্যানাদার পাথ ফাংশন কি? অ্যানাদার পাথ ফাংশন হচ্ছে আমাদের ডাব্লিউ। অ্যানাদার পাথ ফাংশন আমাদের কি? ডাব্লিউ, ঠিক আছে? তার ইনফাইনাইট সিমাল চেঞ্জটা কি? ইনফাইনাইট সিমাল চেঞ্জ হচ্ছে আমাদের ডি ডাব্লিউ, তাই তো? তাহলে খুব ছোট ওয়ার্ক, খুব ছোট ওয়ার্ক ডি ডাব্লিউ। তাহলে খুব ছোট ওয়ার্ক যদি হয় ডি ডাব্লিউ, তাহলে আমি কি এর ইন্টিগ্রেশন করব ফ্রম ইনিশিয়াল ওয়ার্ক টু ফাইনাল ওয়ার্ক অফ ডি ডাব্লিউ? কখনো করব না।
তাহলে আমরা যেটা পাথ ফাংশন, যেহেতু এটা আমাদের পাথ ফাংশন, তাহলে এর ফাইনাইট ওয়ার্ক কোথা থেকে কোথায় করতে হবে না, ফাইনাইট ওয়ার্ক কোথা থেকে কোথায় করতে হবে, ইট উইল বি 0 to w অফ dw। 0 to w dw। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যারা স্টেট ফাংশন তাদের ইনিশিয়াল টু ফাইনাল, আর যারা পাথ ফাংশন তাদের অ্যাবসলিউট ভ্যালু, তাদের কি ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালুটা দেখতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট এইবার চলে আসো পরের পার্ট। পরের পার্ট কি, ধরো আমি যদি বলি আইসোথার্মাল, আমি যদি বলি আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল, তা আমি আগের দিনই বলে দিয়েছি আইসোথার্মাল মানে কি, ডিটি ইজ ইকুয়াল টু কত, 0। তার মানে কি, তার মানে আমাদের টেম্পারেচার কি হবে, কনস্ট্যান্ট হবে। হলো? এবার দেখো এই যে আইসোথার্মাল টেম্পারেচার ডিটি ইজ ইকুয়াল, টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ডিটিটা 0 বললাম। ধরো আমি ইনিশিয়াল স্টেট এইখান থেকে গেলাম, কোথায় গেলাম, এইখানে গেলাম, দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেট। ক্লিয়ার? তাহলে এই যে ইনিশিয়াল স্টেট থেকে এই যে ফাইনাল স্টেটে আমি গেলাম, তা আমি বললাম টিআই এখানে, আর এখানে বললাম টিএফ, যেখানে আমরা বললাম টিআই ইজ ইকুয়াল টু টিএফ, ইট মিনস আইসোথার্মাল, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে যে আমি দুটো কন্ডিশন আমি বলছি। ফার্স্টে আমি বললাম এইটা টিআই রয়েছে, এখানে এফেতে ফাইনালেতে এটা টিএফেতে গেছে, কোথা থেকে কিভাবে গেছে না এইখান থেকে এইভাবে গেছে। এবার এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। এবার দুটো কেস, ফার্স্ট কেসে কি হয়েছে, তুমি ধরে রাখো যে এই টিআই এটা টিএফ উইদিন দ্য পাথ, মানে পাথের মধ্যে যেতে যেতে কোথাও টেম্পারেচার বেড়ে গেছে, কোথাও টেম্পারেচার কমে গেছে। তার মানে আমি যদি এই জায়গাটায় দেখি, এই জায়গাটায় আমরা একটু ধরে নিলাম কুলিং হলো, এই জায়গাটায় আমি ধরে নিলাম একটুখানি হিটিং হলো, এবং আরও কিছু, এইখানে একটু কুলিং হলো, এখানে হিটিং হলো, হতে 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 এইখানে যে টেম্পারেচার এখানে সেই একই টেম্পারেচারে রিচ করলো। তার মানে পাথটা কিন্তু আইসোথার্মালি নয়। তুমি বাড়ি থেকে বেরিয়েছো, তোমার বাড়িতে এসি লাগানো আছে, টেম্পারেচার 16 ডিগ্রি। তুমি এবার রাস্তা দিয়ে আস্তে আস্তে আসছো, সেখানে কি হচ্ছে, গরম ফিল হচ্ছে, গরম ফিল হচ্ছে, আস্তে আস্তে আসছো। এবার তুমি মেট্রোতে উঠলে, মেট্রোতে উঠে ঠান্ডা চিল্ড এসি পেলে, তারপরে আবার বেরোলে মেট্রো থেকে, আবার গরম হলে, গরম ফিল করছো, করতে করতে এইখানে আসলে এসে আবার সেই 16 ডিগ্রি। এরকম হতে পারে তো? তাহলে আমরা এটাকে আইসোথার্মাল বলবো কি বলবো না? বলা যেতে পারে। কেন পারে? আমরা স্টেট ফাংশন কনসিডার করছি, আমরা কনসিডার করছি স্টেট ফাংশন, অ্যান্ড স্টেট ফাংশন কাদের উপর ডিপেন্ড করে, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, হোয়াট এভার বি ডান ইন দ্য ইন্টারমিডিয়েট। মাঝখানে যা কিছু হয়ে যাক আমার দেখার দরকার নেই, মাঝখানে কোথাও হিটিংও হতে পারে, কুলিংও হতে পারে। আমরা স্টেট ফাংশন কনসিডার করছি, যেখানে আমরা ইনিশিয়াল স্টেট দেখছি আর ফাইনাল স্টেট দেখছি। তা ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট যদি আমাদের সমান হয়ে যায়, দ্যাট ইজ দ্য আইসোথার্মাল। এটা এভাবেও হতে পারে, আবার এভাবেও হতে পারে যে এর ভেতরে, মানে এই পাথ অনুযায়ী টেম্পারেচার ফিক্সড, টেম্পারেচার বাড়েও নি, টেম্পারেচার কমেও নি, টেম্পারেচার ইজ ফিক্সড, মানে এই পাথ অনুযায়ী টেম্পারেচার ফিক্সড, সেটাও আইসোথার্মাল। ঠিক আছে? কিন্তু চেঞ্জটা কোথায় হয়? চেঞ্জটা হচ্ছে হিটেতে চেঞ্জটা হয়। কি চেঞ্জ? অ্যাডিয়াবেটিক প্রসেস। ইট মিনস কি? হোয়াট ডাজ ইট মিন বাই অ্যাডিয়াবেটিক প্রসেস? Adiabatic process means whatever be done within the system, there will be no exchange of heat between system and surrounding. যা কিছু হয়ে যাক সিস্টেমের মধ্যে, সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কিন্তু হিটের কোনো এক্সচেঞ্জ হবে না। ঠিক আছে? এবার ধরো এইখানে
এইখানে আমি এটা বললাম ইনিশিয়াল স্টেট, এটাকে আমি বললাম ফাইনাল স্টেট, ঠিক আছে? এই পুরো জায়গাটাকে আমি বললাম সিস্টেম। কনসেপ্টগুলো বোঝো, এই জায়গাটা হচ্ছে আমাদের সিস্টেম। এই ইনিশিয়াল আর ফাইনাল স্টেট, ইনিশিয়াল থেকে যখন ফাইনাল স্টেটে যাচ্ছে তখন in the first half of the path heat will be absorbed by an amount q1, and in the second half of the path heat will be released by an amount q1. So what is the total amount of heat exchanged between the system and surrounding? কত হবে? 0। q1 নিয়েছে, যেটা নিয়েছে সেটাই ছেড়েছে, তাহলে আলটিমেট কত হিটের এক্সচেঞ্জ হয়েছে? 0। তার মানে কি এটা অ্যাডিয়াবেটিক প্রসেস? না। কেন? ইট ইজ এ পাথ ফাংশন। অ্যাজ ইট ইজ এ পাথ ফাংশন, পুরো পাথ অনুযায়ী ইট শুড বি অ্যাডিয়াবেটিক। উইদিন দ্য হোল পাথ ইট শুড বি অ্যাডিয়াবেটিক ওয়ান। মানে নো হিট শুড বি এক্সচেঞ্জ বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। মানে যেহেতু এটা পাথ ফাংশন, অ্যাডিয়াবেটিক হতে গেলে উইদিন দ্য পাথ কোথাও হিটের এক্সচেঞ্জ হলে চলবে না। ক্লিয়ার? ইট মিনস অ্যাডিয়াবেটিক। কিন্তু এটা অ্যাডিয়াবেটিক নয়। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট এবার হচ্ছে আমাদের আর একটা জিনিস থাকে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। জাস্ট কনসেপ্টটা কি লাগবে আমি বলে দিচ্ছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা দেখো। তোমরা সবাই এটা দেখেছো, ইট উইল বি দ্য ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? এবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা যতটা লাগবে আমাদের, ঠিক ততটাই যদি আমি ইনিশিয়াল ফেজে দেখি, দেখো এখানে কিন্তু কোনো কন্ডিশন নেই। এটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশন। এটাকে আমি কি বলি? এটাকে বলি আমি নর্মাল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? উইদাউট এনি কন্ডিশন। কিন্তু আমি যদি বলি dy dx, that is change of infinitesimal change of y due to infinitesimal change of x, কখন? at constant z, that is the condition, that is the condition। কন্ডিশনের রেসপেক্টে বলছো তুমি, তাহলে যখন তুমি কন্ডিশন ইম্পোস্ট করে দিচ্ছ তখন জাস্ট মনে রাখবে ডি উইল বি চেঞ্জ টু ডেল, ঠিক আছে? অ্যান্ড এটা কিভাবে আমি তখন লিখতে পারি? ইট ইজ চেঞ্জেস টু ডেল ওয়াই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট জেড। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পার্শিয়াল। একই জিনিস, একই ফর্মুলা, বাট ইট ইজ কন্ডিশন ইম্পোস্ট, ঠিক আছে? হলো। কোথায় লাগে আমাদের? নেক্সট ক্লাসে আমরা পড়ব স্পেসিফিক হিট। স্পেসিফিক হিটে দেখব পার ইউনিট টেম্পারেচার চেঞ্জ করতে যতটা হিট রিকোয়ার্ড, এটা টু টাইপসের হয়। একটা হয় আমাদের কনস্ট্যান্ট প্রেশার, আর একটা হয় আমাদের কি? কনস্ট্যান্ট ভলিউম। সেখানে আমরা এর অ্যাপ্লিকেশনটা দেখব, ঠিক আছে? আমরা সেখানের অ্যাপ্লিকেশনটা দেখব। তাহলে বুঝতেই পারছো, একটা কন্ডিশন প্রেশার কনস্ট্যান্ট রেখে পার ইউনিট টেম্পারেচার কোনো সাবস্টেন্সের পার ইউনিট টেম্পারেচার করতে যে হিটটা লাগছে, আর এটা কি? কনস্ট্যান্ট ভলিউমে পার ইউনিট টেম্পারেচার চেঞ্জ করতে যে হিটটা লাগছে। দিজ আর দ্য টু ডিফারেন্ট। কেন? বিকজ হেয়ার প্রেশার কনস্ট্যান্ট কন্ডিশন, এটা ভলিউম কনস্ট্যান্ট কন্ডিশন। তাহলে দ্যাট ইজ দ্য পার্শিয়াল থিং। ওকে, ছোট ছোট জিনিসগুলো করে বলছি।
নেক্সট হচ্ছে স্টেটস অফ এ সিস্টেম। স্টেটস অফ এ সিস্টেম কি না, একটা থার্মোডিনামিক স্টেট অফ এ সিস্টেম কি না একটা ডেফিনিট স্টেট, যে মানে যেটা আমি মানে ওই সিস্টেমটা কে মেজার করতে গেলে, ওই স্টেটটাকে মেজার করতে গেলে যে ভেরিয়েবলগুলো রয়েছে সেই ভেরিয়েবলগুলোকে যাতে আমি মেজার করতে পারি। ভেরিয়াস মেজারেবল প্রপার্টিজ অফ এ সিস্টেম হুইচ কমপ্লিটলি ডিফাইন দ্য স্টেট অফ এ সিস্টেম। ভেরিয়াস মেজারেবল প্রপার্টিজ, যেগুলোকে আমি মেজার করতে পারি, সেই সমস্ত প্রপার্টিগুলো কনস্টিটিউট করছে কি একটা স্টেট, এবং সেই স্টেট মধ্যে যে স্টেট প্যারামিটারগুলো রয়েছে তারা একটা প্রপার ইকুয়েশন দ্বারা কানেক্টেড থাকবে। ঠিক আছে, তাহলে স্টেট প্যারামিটার, অ্যাভেলেবেল স্টেট প্যারামিটার বা প্রাইমারি স্টেট প্যারামিটারগুলো যে ইকুয়েশনের রেসপেক্টে একে অপরের সাথে কানেক্টেড থাকবে এবং সেই প্যারামিটারগুলো যেন মেজারেবল কোয়ান্টিটি হয়, আমি যেন মেজার করতে পারি, তাহলে সেই ইকুয়েশন অফ স্টেটটাকে বলা হয়, তাই সেই জিনিসটাকে বলা হয় স্টেট অফ এ সিস্টেম। যেমন আমরা যদি ইকুয়েশন আর সেই যে স্টেট অফ এ সিস্টেমকে ডিফাইন করি আমি কিভাবে না একটা ইকুয়েশন অফ স্টেটের দ্বারা। ঠিক আছে, যে কোনো স্টেটে যে সমস্ত মেজারেবল স্টেট প্যারামিটারগুলো রয়েছে সেই মেজারেবল স্টেট প্যারামিটারগুলোকে আমি কি করি না সেই সমস্ত মেজারেবল স্টেট প্যারামিটারগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকে একটা ইকুয়েশন দ্বারা, সেই ইকুয়েশনটাকে বলা হয় ইকুয়েশন অফ স্টেট। দ্যাট ইজ এন মোল আমি যদি আইডিয়াল গ্যাস ধরি, ইট উইল বি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আর আমি যদি এন মোল ভ্যান্ডারওয়াল গ্যাস ধরি, তোমরা ভ্যান্ডারওয়াল গ্যাস পরে পড়বে ইকুয়েশন অফ স্টেটে, যখন স্টেটস অফ ম্যাটার পড়বে, যে এইটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা পরে পড়বে, এইটা তোমরা জানো। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা রিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেস কাকে বলে বলতে পারবে? হোয়াট ডাজ ইট মিন বাই রিভার্সেবল? রিভার্সেবলের বাংলা হচ্ছে পরাবর্ত, ইরিভার্সেবলের বাংলা হচ্ছে অপরাবর্ত। একটা পরাবর্ত, একটা অপরাবর্ত। রিভার্সেবলটা কি সেটা আমি একটু করে বোঝাচ্ছি। দেখো, ধরো রিভার্সেবল এখানে তো বইয়ের ভাষায় বলা রয়েছে, আমি আগে নর্মাল বোঝাই। নর্মালটা চলো বোঝানো যাক। ধরো এখানে কেউ দূর থেকে এসছো, কেউ এসছো দূর থেকে, কোথা থেকে এসছো? এই তো তুমি তো ট্রেনে করে আসো, কোথায় বাড়ি তোমার? এখানে বাটানগরে তার বাড়ি, বাটানগরে বাড়ি। তোমার নাম কি? কুনাল। ওকে, নেক্সট, এটা তোমার বাড়ি, এখান থেকে হচ্ছে তোমার বাটানগর স্টেশন। বাটানগর স্টেশন, ঠিক আছে? কোন স্টেশনে এসে নামলে? টালিগঞ্জ। সো এখান থেকে তুমি টালিগঞ্জ এসে নামলে। এখান থেকে হচ্ছে আমাদের সেন্টার অ্যাচিভার্স। ওকে, আচ্ছা তুমি কি করতে এলে গো অ্যাচিভারে? কি করতে এলে? পড়তে এলে। সো দেয়ার উইল বি সাম ড্রাইভিং ফোর্স। উইদাউট এনি ড্রাইভিং ফোর্স আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে কোনো কিচ্ছু হয় না। যে কোনো জিনিস হতে গেলে আমাদের ড্রাইভিং ফোর্স মাস্ট, যা কিছু। ঠিক আছে, যা কিছু হবে। কি বলে? হ্যাঁ, তা ড্রাইভিং ফোর্স না থাকলে তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না। যে কোনো জিনিস তুমি করতে চাও, তুমি ওর বাড়িতে এমনি এমনি যাবে না, নিশ্চয়ই ওর বাড়িতে কিছু নোট আছে তোমার থেকে এক্সট্রা, সেই জন্যই তুমি যাবে। ঠিক আছে, ড্রাইভিং ফোর্স না থাকাকালীন কিচ্ছু হবে না। যে কোনো জিনিস, তুমি একটি মেয়ের বাড়ি যাবে, নিশ্চয়ই অন্য কিছু ব্যাপার আছে, তার ভালো লাগে তাকে, সেটাও একটা ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স ছাড়া কিন্তু কোথাও কিছু হবে না, একটা ড্রাইভিং ফোর্স। তাহলে এখান থেকে তুমি এখানে পড়তে আসছো, ড্রাইভিং ফোর্স। এই যে ড্রাইভিং ফোর্স এলে, তাহলে মানে ইট উইল বি দ্য ইনিশিয়াল স্টেজ অ্যান্ড ইট উইল বি দ্য ফাইনাল স্টেজ। ঠিক আছে, বাট এইখানে যে তুমি এলে, এখানে ডিফারেন্ট স্টেজে এলে। These are the intermediate stages. ঠিক আছে, এবার দেখো, তুমি বাটানগর স্টেশনে এলে, সেখান থেকে তুমি টালিগঞ্জ স্টেশনে এলে, তুমি বাটানগর স্টেশনে এসেও তুমি জানছো যে স্যার আজকে পড়াবেন, তুমি আসছো।
তুমি টালিগঞ্জ স্টেশনে এলে, জানছো যে স্যার আজকে বলছো, কিন্তু তুমি যদি হঠাৎ টালিগঞ্জ স্টেশনে এসে তুমি যদি দেখো যে স্যার আজকে পড়াবেন না, তুমি আর আসবে? তার মানে কি ব্যাক করবে না? তার মানে ড্রাইভিং ফোর্স যদি আমি তুলে নিই, তাহলে তুমি কিন্তু রিভার্স ব্যাক করবে, করবে তো? আবার ধরো স্যার পড়াচ্ছেন, কিন্তু তুমি টালিগঞ্জে এসে তোমার ইউ উইল নট ফিলিং সো ওয়েল, মানে তোমার এটা শরীরটা কেমন করছে, তাহলে তুমি যদি না আসো তাহলে কি স্যার পড়াবেন না? স্যার পড়াবেন, কিন্তু তুমি আসতে পারছো না, তাহলে তোমার রেসপেক্টে প্রসেসটা হচ্ছে না, তাই তো? তার মানে কি কি হতে হবে? ইন্টারমিডিয়েট স্টেজে তোমার স্টেবিলিটি থাকতে হবে, ইন্টারমিডিয়েট স্টেজে তোমার স্টেবিলিটি থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা স্টেজে তোমার ড্রাইভিং ফোর্স ফিক্স থাকতে হবে। ঠিক আছে? ড্রাইভিং ফোর্স যদি তুমি তুলে নাও, তাহলে কিন্তু তুমি রিভার্স ব্যাক করে যাবে। ক্লিয়ার? এইটাকে আমরা এখানে কিভাবে কনসিডার করব? ধরো একটা, আমাদের এই কেমিক্যাল থার্মোডিনামিক্সে বেসিক্যালি কি আছে না, বেসিক্যালি আমাদের সিলিন্ডার পিস্টন সিস্টেম আছে। সিলিন্ডার পিস্টন সিস্টেম মানে উইদাউট এনি কাইনেটিক মুভমেন্ট, মানে সিলিন্ডার পিস্টন সিস্টেমটা কোনো মুভমেন্ট করছে না, স্ট্যাটিক হিসেবে ডেটাম লেভেল বা গ্রাউন্ড লেভেলে রাখা রয়েছে। এবার কি, এবার ধরো এই সিলিন্ডার পিস্টন সিস্টেমটা যে রয়েছে, এই যে সিলিন্ডার পিস্টন সিস্টেমটা, ধরো এটা হচ্ছে আমাদের ভেতরে 5 ATM প্রেসার রয়েছে, ঠিক আছে? বাইরে আমাদের 1 ATM, কি হবে? ভেতরটা গরম কি হবে? আমাদের 5 ATM, 5 ATM এ থাকলে কি হবে? বাইরেটা 1 ATM এ আছে, তার মানে কি হবে? একটা আমাদের এটা আমাদের কি রয়েছে? আমাদের ইকুইলিব্রিয়ামে নেই। এবার তোমরা বলে স্যার ইকুইলিব্রিয়াম কি? There are 3 types of equilibrium and working in respect to 2 equilibrium. দুটো ধরনের ইকুইলিব্রিয়াম কি? ওয়ান ইজ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, অ্যানাদার ইজ ডায়নামিক ইকুইলিব্রিয়াম। আর দ্য নেচার অফ দ্য ইকুইলিব্রিয়াম হচ্ছে 3 রকমের। কি কি? একটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, একটা থার্মাল ইকুইলিব্রিয়াম, আর একটা মেটেরিয়াল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? হোয়াট ডাজ ইট মিন বাই মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম? কাকে বলে? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম এইখানে there are two unbalanced force acting over the piston. What does it mean by unbalanced force? ভেতরের যে গ্যাস মলিকুলগুলো রয়েছে তারা এই পিস্টনের ওপর ওপরের দিকে যে প্রেশারটা এক্সার্ট করছে, ওপরের যে মানে যে বাইরের যে অ্যাম্বিয়েন্টটা রয়েছে সে কিন্তু একই প্রেশার বা ফোর্স এক্সার্ট করছে না পিস্টনের ওপর, বিকজ it is 5 ATM and it will be the 1 ATM. So these are to the unbalanced force. তাহলে আমি যদি আনব্যালেন্সড ফোর্সকে ফ্রিলি ছেড়ে দিই, কিছু যদি আমি আনটাচড অবস্থায় ছেড়ে দিই, তখন কি হবে? তারা নিজেদের মধ্যে এমনভাবে ব্যালেন্স করবে যে তারা ইকুইলিব্রিয়াম রিচ করবে। ইট মিনস নিচ থেকেও ওপরের দিকে যা প্রেশার দেবে, ওপরের থেকেও নিচের দিকে একই প্রেশার দেবে। কিন্তু আমি এয়ারটাকে তো কনসিডার করতে পারবো না, কারণ সারাউন্ডিংকে কন্ট্রোল করার আমার কোনো নেই। সিস্টেম কি হবে? এমনভাবে নিজেকে ওরিয়েন্ট করবে যে সে সারাউন্ডিংয়ের সাথেই ইকুইলিব্রিয়ামে চলে আসবে। ইট মিনস কি হবে? গ্যাসটা এক্সপ্যান্ড করবে, পিস্টনটাকে ঠেলে তুলে দেবে। ঠিক আছে? তাহলে এই যে ঠেলে তুলে দেবে, এই যে ঠেলে তুলে দেবে, কতক্ষণ ধরে ঠেলে তুলবে? কতক্ষণ ধরে ঠেলে তুলবে? বাইরে 1 ATM, যতক্ষণ না আমাদের ভেতরেও 1 ATM হয়ে রয়েছে। তাহলে বাইরেও 1 ATM, ভেতরেও 1 ATM, so there will be an equilibrium between these two. It is known as the mechanical equilibrium. ঠিক আছে? নাও মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে এটা তার মানে কি 1 স্টেপে এলো। কিন্তু আমি এবার কিভাবে করছি দেখো, আমি এবার এই যে পুরো যে জায়গাটা রয়েছে আমাদের উপরে, এই যে পিস্টনের উপরে যে স্পেসটা রয়েছে, আমি এই এক্সপানশনটাকে আমি অ্যাজ এ হোল 1 স্টেপে করতে দেবো না। কিরকম করে করব? এর ওপরে আমি কিছু
স্যান্ড পার্টিকেল রেখে দেবো ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ওয়েট অফ দ্য স্যান্ড পার্টিকেল ইজ ব্যালেন্সড বাই দ্য ইন্টারনাল ফোর্স। মানে নিচ থেকে ওপরের দিকে তো একটা ফোর্স দিচ্ছে যাতে পিস্টনটা উপরের দিকে ঠেলে ওঠে। আমি সেইটাকে বাধা দেওয়ার জন্য উপরে স্যান্ড পার্টিকেল রেখে দিলাম, তো তার তো একটা ওয়েট আছে, এবং সেই ওয়েটটা কি করছে না নিচের দিক বরাবর একটা ফোর্স দিচ্ছে। সেই ফোর্সটা আর এই ফোর্সটা দেয়ার ইকুইলিব্রিয়ামে রয়েছে। তাহলে চাইলেও এ কিন্তু 180m করতে পারছে না, এ চাইলেও 180m করতে পারছে না। কেন না এ যে 580m আর বাইরে যে 180m, তার জন্য এ যে পিস্টনের ওপর ওপরের দিক বরাবর একটা যে ফোর্স এক্সার্ট করছে, দ্যাট উইল বি ব্যালেন্সড বাই দ্য ওয়েট অফ দ্য স্যান্ড পার্টিকেল। বালির গুঁড়ো, অনেকটা বালি ফেলে রেখেছি। ঠিক আছে, এবার আমি কি করছি, আমি একটা একটা করে বালির যে মানে যে স্যান্ড পার্টিকেলগুলোকে আমি তুলে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, একটু করে ওয়েট রিলিজ হয়ে যাচ্ছে। তার মানে ডাউনওয়ার্ড যে একটা ওয়েট রয়েছে সেটা পুরোপুরি ইনওয়ার্ড ফোর্সকে ব্যালেন্স করতে পারবে না, একটু লেস হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, নতুন ইকুইলিব্রিয়াম অ্যারাইজ করার জন্য এই জিনিসটা একটু ঠেলে উপরের দিকে উঠছে, তার মানে ভেতরের প্রেশারটা একটু কমছে। তার মানে কেসটা কি, আমি এখানে কি করলাম, আমি একটা স্যান্ড পার্টিকেলকে তুলে নিলাম। মানে ধরো আমি একটুখানি স্যান্ড পার্টিকেলকে আমি তুলে নিলাম, তাহলে একটুখানি স্যান্ড পার্টিকেলকে যদি আমি তুলে নিই তাহলে আমাদের কি হবে, একটুখানি জায়গাটা ফাঁকা হবে। এই স্যান্ড পার্টিকেল রয়েছে, এখান থেকে কিছু স্যান্ড পার্টিকেলকে আমি তুলে নিয়েছি, ফাঁকা করে দিয়েছি। তাহলে এখন ভেতর থেকে যে ফোর্সটা দিচ্ছিল এই পিস্টনের ওপর করেসপন্ডিং প্রেশার অফ 5 atm, সেটা কিন্তু কি পুরোপুরি এই যে স্যান্ডের যে ওয়েটটা রয়েছে সেটা কিন্তু আর ব্যালেন্স করতে পারছে না। তার মানে আউটওয়ার্ড থেকে মানে বাইরে থেকে যে ভেতরের দিক বরাবর যে ফোর্সটা রয়েছে সেটা ভেতরের থেকে স্লাইট কম। তা সেটা সমান হওয়ার জন্য এই যে প্রেশারটা একটুখানি দিল, মানে এই প্রেশারটা একটুখানি রিলিজ হলো, তার মানে কি হলো, ভলিউমটা একটু বেড়ে গেল, কারণ ভেতরের প্রেশারটা তো বাইরের থেকে তো একটু বেশি হয়ে গেছে। তা ইকুইলিব্রিয়ামে আসার জন্য কি করবে, ইকুইলিব্রিয়ামে আসার জন্য আমাদের উপর দিক বরাবর একটু ঠেলে দেবে জিনিসটাকে। তাহলে ওপর দিক বরাবর ঠেলে দিলে কি হবে, ভেতরের গ্যাসের ভলিউমটা কি হবে, বাড়বে, আর প্রেশারটা কি হবে, জাস্ট লাইক এখান থেকে কমে গিয়ে আমাদের কত হবে, 4.9998 atm হয়ে যাবে। হলো, তাহলে এখন আমাদের ভেতরের প্রেশারটা কত, 4.9998 atm, বাইরের প্রেশার কত, 1 atm। চাইছে 4.999 atmটা যাতে 1 atm পর্যন্ত এক্সপানশন করুক, কিন্তু পারবে না। কেন, স্যান্ড পার্টিকেল রয়েছে তো, যে স্যান্ড পার্টিকেলের ওয়েটটা এই 4.9998 atmটাকে ব্যালেন্স করছে। ঠিক আছে, আমি আবার কি করে দিলাম, আমি আবার কিছুটা স্যান্ড পার্টিকেলকে আবার তুলে দিলাম। তাহলে কি হবে, এগেন একটা ইমব্যালেন্স অফ ফোর্স তৈরি হবে। সো মেকানিক্যাল একটা ইকুইলিব্রিয়ামটা নন ইকুইলিব্রিয়েটেড স্টেট চলে যাবে। একটা ইকুইলিব্রিয়াম ছিল অলরেডি, আবার নন ইকুইলিব্রিয়াম চলে গেল। তাহলে কি হলো, আবার ব্যালেন্স করার জন্য কি হবে, ভলিউমটা আর একটু বাড়বে। তাহলে ভলিউমটা যেই বাড়বে প্রেশারটা কমবে, কমে কি হলো জিনিসটা, এটা এখন হয়ে গেল আমাদের ধরে নাও 4.95 atm হয়ে গেল। বাইরে স্যান্ড পার্টিকেলগুলো একটু ফাঁকা হয়েছে, এ তো এখনো বাইরে 1 atmই হয়ে রয়েছে। আবার কিছুটা স্যান্ড পার্টিকেল তুললাম, আবার একটা ইমব্যালেন্স অফ ফোর্স তৈরি হলো। তার মানে কি হলো, স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ইনফাইন। এবার একটা স্যান্ড পার্টিকেল করে তুলছি মানে বুঝতে পারছো এরকম একটা একটা তুলতে কতটা লাগবে। তার মানে দেয়ার আর নিউমারাস নাম্বার অফ ইনফাইনাইটসিমাল নাম্বার অফ স্টেপস। করতে 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 কি হলো, অ্যাকচুয়াল আমি একবারে শেষে গিয়ে যখন সমস্ত স্যান্ড পার্টিকেলকে তুলে দেবো, ভেতর আর বাইরে 1 atm দ্যাট শুড বি ব্যালেন্সড উইথ রেসপেক্ট টু ইচ আদার। ঠিক আছে, কিন্তু
এই যে করলাম, এইটাতে একটা জিনিস আমাদের জানতে হবে, কি বললাম, এ প্রসেস ইজ সেড টু বি রিভার্সেবল ইফ অ্যাট এনি ইনস্ট্যান্ট ডিউরিং দ্য ট্রান্সফরমেশন, এই যে এক এক করে তুলছি, ইমব্যালেন্স হচ্ছে, তারপরে আবার মানে কি বলবো, ব্যালেন্স গেন হচ্ছে, আবার একটু তুলছি, আবার ইমব্যালেন্স হচ্ছে, আবার একটু ব্যালেন্স গেন হচ্ছে, এই যে বারবার বারবার করছি, দ্য সিস্টেম ডাজ নট ডেভিয়েট ফ্রম ইকুইলিব্রিয়াম বাই মোর দ্যান অ্যান ইনফাইনাইটসিমাল অ্যামাউন্ট। মানে কি, ইকুইলিব্রিয়াম থেকে যে সরে যাচ্ছে সেটা কি খুব বেশি না, একটু সরছে, সেটাকে নতুন করে ব্যালেন্স করার জন্য একটু পিস্টনটা উঠছে, আবার একটু বালি তোড়ে সরিয়ে নিলাম, আবার কি হচ্ছে, ব্যালেন্সটা একটু ডিস্টার্বড হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে, সেই ডিস্টারবেন্সটাকে সরিয়ে নতুন ইকুইলিব্রিয়াম রিচ করার জন্য আবার একটু পিস্টনটা উপরে উঠছে, ভেতরের ভলিউমটা বাড়ছে, প্রেশারটা কমছে, তাই তো। নেক্সট, এ রিভার্সেবল প্রসেস মাস্ট বি ক্যারিড আউট এক্সট্রিমলি স্লোলি। এই যে বালিগুলোকে তুলছো, একটু 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 করে তুলছো, তো স্লোলি 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 তো হচ্ছে, সো দ্যাট দ্য প্রপার্টিস অফ দ্য সিস্টেম ভার্চুয়ালি আনচেঞ্জড অ্যাট এনি স্টেজ অফ দ্য চেঞ্জ। মানে মানে দেখো, ভেতরের এই যে যে কোনো স্টেজ, ধরো আমি এই 5 পয়েন্ট, প্রথমে 5 এটিএম থেকে যে কমে 4.9998 এটিএম এসছে, এটা কি 5 থেকে খুব চেঞ্জ হচ্ছে না, তারপর আমি তো বলতে পারি রিমেন্স টু বি নিয়ার ইকুয়াল টু উইথ রেসপেক্ট টু ইচ আদার, মানে কি একেবারে কাছাকাছি কাছাকাছি। তার মানে এই যে ডিউরিং যে চেঞ্জটা হচ্ছে, তাতে যে সিস্টেমের ভেতর যে স্টেট প্যারামিটারগুলো রয়েছে, সেই প্যারামিটারগুলোর ডিফারেন্ট মানে ভ্যালুর যে চেঞ্জ হচ্ছে, সেটা এতটাই ছোট যে যাকে আমি নেগলেক্ট করতে পারি, ঠিক আছে। কিন্তু তুমি যদি অনেকগুলো স্টেপের পর দেখো, তাহলে কিন্তু একটা ডেফিনিট চেঞ্জ হচ্ছে, কারণ দেখো আমি দু তিনটে, আমি ধরে নাও প্রথমে একটা বালি তুললে 5 এটিএম থেকে কমে যেটা হবে, আমি দুটো বালি তুললে 5 এটিএম থেকে কমে যেটা হবে, সেগুলো আমি খুব একটা বুঝতে পারবো না। কিন্তু আমি যদি 50-60টা স্টেপের পর দেখি, তখন কিন্তু 5 এটিএম থেকে কমে যে এটিএমটা হবে সেটা কিন্তু আমি বুঝতে পারবো। কিন্তু আমি 49 নাম্বার অফ স্টেপের রেসপেক্টে যদি 50 নাম্বার অফ স্টেপ তার যদি আমি স্টেটের প্যারামিটারগুলো দেখি, তাহলে আমি চেঞ্জটা বুঝতে পারবো না। দুটো পরপর স্টেজের মধ্যে আমি স্টেট প্যারামিটারের যদি চেঞ্জ দেখতে চাই, আমি বুঝতে পারবো না। কিন্তু একটা চেঞ্জের থেকে 50-60খানা চেঞ্জের পর আমি যদি স্টেট প্যারামিটারের চেঞ্জ দেখি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কতটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ইন এ রিভার্সেবল প্রসেস all the changes occurring in any part of the process are exactly reversed when the process is carried out in reverse direction। মানে বালিগুলো তো তুলছিলাম, একটু একটু করে কমছিল ভেতরের প্রেশার, আবার আমি যদি বালিগুলোকে রাখতে শুরু করি, তাহলে কি হবে, আবার রিভার্স করে যাবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট কি, এই যে কুণাল এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, প্রত্যেকটা ইচ ইন্টারমিডিয়েট স্টেজেতে আমাদের কি হতে হবে, আমাদের ড্রাইভিং ফোর্স ফিক্স থাকতে হবে এবং ইন্টারমিডিয়েট স্টেজেতে স্টেবিলিটি থাকতে হবে। তার মানে ইন্টারমিডিয়েট স্টেজেতে স্টেবিলিটি থাকতে হবে, আর কি বললাম বলো, ড্রাইভিং ফোর্সটা ফিক্স থাকতে হবে। ওকে, সো দ্যাট ইজ দ্য রিভার্সেবল প্রসেস। তাহলে কি কি দেখলে রিভার্সেবল প্রসেসে, কি কি দেখলে, ইট শুড বি ডান ইন নিউমারাস ইনফাইনাইটসিমাল নাম্বার অফ ওয়েজ। দুটো কনজিকিউটিভ স্টেপের যে মাঝখানে, এখানে তো অনেক প্রচুর নাম্বার অফ স্টেপস, কিন্তু পরপর দুটো নাম্বার অফ স্টেজের মাঝখানে আমি যদি পরপর দুটো নাম্বার অফ স্টেপ যদি আমি কনসিডার করি, সেখানে আমি কি দেখব, প্রসেস প্যারামিটারগুলোর যে চেঞ্জ, সেগুলো আমি খুব একটা বুঝতে পারবো না। আমি বলে দিতে পারি ভার্চুয়ালি রিমেন্স টু বি সেম। ভার্চুয়ালি মানে আমি দেখে বুঝতে পারবো না যে চেঞ্জ হয়েছে আদৌ কিছু। প্রত্যেকটার পরপর পরপর এই যে ছোট 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 স্টেপের মাঝখানে কি হবে না, সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থেকে যে ডেভিয়েট করছে, সেটা ভীষণ ভীষণ অল্প অল্প ডেভিয়েশন থাকবে।
অল্প অল্প ডেভিয়েট করতে 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 কি হবে, ওই ডেভিয়েশনগুলোকে মেকআপ করবে নতুন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম এসে গেল, সিস্টেমের সাথে সারাউন্ডিংয়ের ইকুইলিব্রিয়াম এসে গেল, আবার একটু আমি ডিস্টার্ব করলাম, আবার কি হবে, ও দেখলো ও আরও একটু ইকুইলিব্রিয়াম ডিস্টার্বড হয়েছে, সেটাকে ম্যাচ করানোর জন্য একটা নতুন ইকুইলিব্রিয়াম, আবার একটু ডিস্টার্ব করলাম, আবার একটা নতুন ইকুইলিব্রিয়াম, এরকম বারবার বারবার ইকুইলিব্রিয়াম ডিস্টার্বড হচ্ছে, ইকুইলিব্রিয়াম অ্যারাইজ করছে, ইকুইলিব্রিয়াম ডিস্টার্বড হচ্ছে, ইকুইলিব্রিয়াম অ্যারাইজ করছে। তো এই যে ইকুইলিব্রিয়াম থেকে যে ডিস্টারবেন্সটা হয়, ইকুইলিব্রিয়াম থেকে যে ডেভিয়েশনটা হচ্ছে, সেটা বেশি নয়, অল্প একটুখানি। এই অল্প একটুখানি রিচ করতে 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 আমাদের ইকুইলিব্রিয়াম থেকে আমাদের একবারে ফাইনাল স্টেজেতে চলে এলাম। ওকে, কিন্তু ইরিভার্সেবল মানে কি? ইরিভার্সেবল মানে কি? ইরিভার্সেবল মানে আমি এখানে কোনো বাইরে থেকে আমি কোনো কন্ডিশন ইম্পোজটি করলাম না, কোনো স্যান্ড পার্টিকেল ফ্যান পার্টিকেল কিছু দিলাম না। তাহলে কি হবে? ওয়ান স্টেপ প্রসেস, যতক্ষণ না 5 ATMটা 1 ATM-এ হয়ে যাবে একবারে স্ট্রেট কাট প্রসেসটা চলবে। চলবে তো? এইবার এখানে দুটো জিনিস দেখা যায়। কি কি জিনিস? এখানে যখন আমি ওয়ার্কের এতে যাব তখন আমাদের দেখতে হবে যে দুটো জিনিস। কি কি? ওয়ার্ক হচ্ছে আমাদের দুটো পার্ট। ওয়ার্ক বেসিক্যালি আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে ইন্টারনাল ওয়ার্ক, একটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক। হোয়াট ডাজ ইট মিন বাই ইন্টারনাল ওয়ার্ক, হোয়াট ডাজ ইট মিন বাই এক্সটার্নাল ওয়ার্ক? না, ইন্টারনাল ওয়ার্কের ম্যানিফেস্টেশন হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক। মানে যে কোনো এক্সটার্নাল ওয়ার্ক হওয়ার জন্য আমার কিন্তু ইন্টারনাল ওয়ার্ক শুড মাস্ট বি দেয়ার। উইদাউট এনি ইন্টারনাল ওয়ার্ক এক্সটার্নাল ওয়ার্ক কিন্তু হয় না। মানে আমি রোজ ধরো বিরিয়ানি খাচ্ছি, রোজ ডেয়ারি মিল্ক খাচ্ছি। এই তোমার নাম কি অনিস তো নাকি? আয়ুষ। আয়ুষ এই রকম। তা আয়ুষকে রোজ আমি বিরিয়ানি খাওয়াচ্ছি, রোজ আমি ডেয়ারি মিল্ক খাওয়াচ্ছি, বুঝতেই পারছো? যেটা পছন্দ, সিল্ক ধরো তোমার পছন্দ, আমি সিল্ক খাওয়াচ্ছি। তা আয়ুষকে রোজ খাওয়াচ্ছি, দুদিন পর আমি যদি দেখি আয়ুষের কিছু পরিবর্তন হয়েছে, আমি কিছু বুঝতে পারবো? দেখে পারবো না। কিন্তু আমি যদি 1 বছর পর আয়ুষকে দেখি, আয়ুষ ওই দরজাটা দিয়ে ঢুকবে না, কি তাই তো? রোজ বিরিয়ানি এবং ডেয়ারি মিল্ক। তাহলে কেসটা কি হচ্ছে না, এই যে আয়ুষ যে একটা এক্সপ্যান্ড করলো, কেন করলো? ওর শরীরের ভেতরে বিভিন্ন মেটাবলিক ওয়ার্ক হয়েছে, যেটাকে আমি ফিজিক্যালি অবজার্ভ করতে পারছি। তাহলে আমি কখন ফিজিক্যালি অবজার্ভ করতে পারছি? না, ওর যে বাউন্ডারিটা যখন শিফট হয়েছে, তার মানে আমি তখনই ওয়ার্কটাকে কনসিডার করব যখন ফিজিক্যালি বাউন্ডারিটা যখন শিফট হবে। উইদাউট শিফটিং দ্য বাউন্ডারি আমি কিন্তু ওয়ার্ককে কনসিডার করব না। ঠিক আছে? তার মানে যখনই আমাদের বাউন্ডারি শিফট হবে আমি তখনই বলবো না এটা ওয়ার্ক হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইটাকে আমি বললাম ওয়ার্ক। এইবার ওয়ার্কের সব থেকে ঝামেলার হচ্ছে কি না, আমাদের আইইউপ্যাক কনভেনশন। আইইউপ্যাক কনভেনশন, আচ্ছা আমাদের বেসিক্যালি এই থার্মোডিনামিক্সের কিন্তু দুটো পার্ট। একটা হচ্ছে আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট থার্মোডিনামিক্স, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট থার্মোডিনামিক্স। টাইম ডিপেন্ডেন্ট থার্মোডিনামিক্স কিন্তু যেটা পড়ি আমরা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের পড়ি, ইঞ্জিনিয়ারিং থার্মোডিনামিক্স, বা যেটা আমরা ফিজিক্সে পড়ি। আর টাইম ইন্ডিপেন্ডেন্টটা বলছি কেমিক্যাল থার্মোডিনামিক্স, দুটো আলাদা। আমরা যখন কেমিক্যাল থার্মোডিনামিক্স পড়ব, তখন আমি বেসিক্যালি কোন মেনে চলবো, কি মানে কনভেনশন মেনে চলবো? আইইউপ্যাক কনভেনশন মেনে চলবো। হোয়াট ডাজ ইট মিন বাই আইইউপ্যাক? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আর আমি যখন ইঞ্জিনিয়ারিং থার্মোডিনামিক্স দেখব তখন কিন্তু আমাদের নন আইইউপিএসি কনভেনশন। এটা একটু মাথায় রাখবে, কারণ ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু এখানেই গুলিয়ে যায়। ঠিক আছে? কেসটা কি? কেসটা হচ্ছে ধরো এখানে আমি সিলিন্ডার পিস্টনের সিস্টেমের মধ্যে আমি ভেতরে একটা ওয়ার্কিং সাবস্টেন্স রেখেছি, ধরে নাও কোনো গ্যাস রেখেছি, ভেতরে 5 ATM, বাইরে আমাদের 1 ATM। কি হবে? তার মানে দ্য গ্যাস প্রেজেন্ট উইদিন দ্য সিলিন্ডার পিস্টন সিস্টেম, ইট উইল এক্সার্ট ইনওয়ার্ডলি উইদিন ওভার দ্য কোথায়? পিস্টন।
and due to that in order to attain the mechanical equilibrium কি হবে, গ্যাসটা এক্সপানশন করবে, আর যখনই গ্যাসটা এক্সপানশন করবে ভেতরের প্রেশারটা কি হবে, কমবে, কমতে কমতে কতক্ষণ যাবে, যতক্ষণ না ভেতর আর বাইরেটা 1 atm হচ্ছে। তা দিস টাইপ অফ, এখানে আমাদের তার মানে কি হচ্ছে, এটা ডেফিনিট অ্যামাউন্ট অফ ওয়ার্ক হয়েছে, তাহলে এই ওয়ার্কটাকে আমরা কি বলি, এটা কি আমাদের সিস্টেম, তাহলে সিস্টেম ডান ওয়ার্ক অন দ্য সারাউন্ডিং, অথবা ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম। তার মানে এখানে কি হচ্ছে, ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম অন দ্য সারাউন্ডিং, অথবা তুমি কি বলতে পারো ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম। তার মানে সিস্টেম যখন সারাউন্ডিংয়ের ওপর ওয়ার্ক করবে, তার মানে ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম অন দ্য সারাউন্ডিং, অন দ্য সারাউন্ডিং, তখন কি হবে, তখন হবে ডাব্লিউ কনভেনশনালি নেগেটিভ। ওকে, আর যদি উল্টোটা হয়, যদি আমাদের এই রকম জিনিসটা হয়, এই সিলিন্ডার পিস্টন সিস্টেম, ভেতরে আছে আমার 1 atm, বাইরের প্রেসার হচ্ছে আমাদের 5 atm, তাহলে কি হবে, তাহলে আমাদের সারাউন্ডিং সিস্টেমের ওপর কি করবে, কাজ করবে, তার মানে কম্প্রেস করবে, তার মানে বাইরের যে প্রেসার সেটা ভেতরের থেকে বেশি, সো অ্যাম্বিয়েন্ট উইল এক্সার্ট এ ফোর্স ওভার দ্য পিস্টন ডিউ টু হুইচ দ্য পিস্টন লেভেল উইল বি ডিমিনিশেস, অ্যান্ড কতক্ষণ ধরে এটা কমবে, যতক্ষণ ধরে না 1 atmটা 5 atm হচ্ছে, ইন অর্ডার টু গেট দ্য মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে যতক্ষণ না তুমি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম রিচ করবে এটা কিন্তু কম্প্রেস করতেই থাকবে। তাহলে এখানে আমি কি বলতে পারছি, সারাউন্ডিং ডাজ ওয়ার্ক অন দ্য সিস্টেম, অথবা ওয়ার্ক ইজ ডান বাই দ্য সারাউন্ডিং অন দ্য সিস্টেম। তাহলে আমি জিনিসটাকে কি বলতে পারছি, জিনিসটাকে বলতে পারছি এই আমার সিস্টেম, সারাউন্ডিং ওয়ার্ক করছে, তাহলে কি হবে, ওয়ার্ক ইজ ডান, ওয়ার্ক ইজ ডান বাই দ্য সারাউন্ডিং অন দ্য সিস্টেম, তাহলে বাই কনভেনশনালি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পজিটিভ, ঠিক আছে, বাট according to engineering thermodynamics the whole concept is just reverse. ফিজিক্সে কি বলে বা ইঞ্জিনিয়ারিং এ কি বলে, সিস্টেম যখন কাজ করবে তখন হবে পজিটিভ, আর সিস্টেমের ওপর যখন সারাউন্ডিং কাজ করবে তখন হবে নেগেটিভ। পুরো কনসেপ্টটা কিন্তু উল্টো, এখানেই ডিফারেন্ট প্রবলেম পুরো মানে কি বলবো, পুরো সাইন টাইন পুরো ঘেঁটে গিয়ে পুরো অঙ্ক ভুল হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই জিনিসটা, তার মানে যখন সিস্টেম সারাউন্ডিংয়ের উপর ওয়ার্ক ডান করছে, অথবা ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, তখন অন দ্য সারাউন্ডিং, তখন হবে আমাদের ডাব্লিউটা নেগেটিভ, আর যখন ওয়ার্ক ইজ ডান বাই দ্য সারাউন্ডিং অন দ্য সিস্টেম, তখন ওয়ার্কটা হয়ে যাবে আমাদের পজিটিভ। ক্লিয়ার এইটা? আর ওয়ার্ক কত রকমের বললাম, 2 ধরনের। আমরা কোন ওয়ার্কটাকে কনসিডার করব, এক্সটার্নাল ওয়ার্কটাকে করব। কেন, এক্সটার্নাল ওয়ার্কটাকে আমরা ফিজিক্যালি অবজার্ভ করতে পারছি বাই দ্য শিফটিং অফ বা দ্য বাউন্ডারি, ঠিক আছে। আচ্ছা, দুটো জিনিস আমি বলতে ভুলে গেছি, এটা তো মেকানিক্যাল ওয়ার্কের রেসপেক্টে এলো বলে আমি এতগুলো বললাম। তাহলে রিভার্সেবল বোঝা গেছে, ইরিভার্সেবল বোঝা গেছে, 1 স্টেপ প্রসেস উইদাউট এনি, মানে আমি বাইরে থেকে কোনো ইম্পোস্ট স্ট্রেস আমি দিলাম না, 1 স্টেপে আমাদের বাইরের সাথে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে যে পরিমাণ আমাদের এটা হলো, দেন আমাদের মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের সাথে এইগুলো আমি বললাম। এবার কি, আর 2 ধরনের ইকুইলিব্রিয়াম কি, থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম কি, একটা জায়গার টেম্পারেচার বেশি, একটা জায়গার টেম্পারেচার কম, in order to maintain the equality of the temperature heat will be transferred from high temperature to lower temperature in order to maintain an equilibrium. আর মেটেরিয়াল ইকুইলিব্রিয়াম কি,
মেটেরিয়াল ইকুইলিব্রিয়াম হচ্ছে কোনো একটা পার্টিকুলার জায়গার কনসেন্ট্রেশন এক জায়গায় বেশি এক জায়গায় কম, তাহলে কোথা থেকে মেটেরিয়াল কোন দিকে ফ্লো করবে, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে, ইন অর্ডার টু মেনটেন এ মেটেরিয়াল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এবার দেখো আমি ওয়ার্কের বেসিক্যালি আমাদের যে জেনারেল যে ফর্মুলাটা, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। জেনারেল ফর্মুলাটা আমি কি করে করব, ওয়ার্কের জেনারেল ফর্মুলাটা আমি কি করে করব, দেখো আমাদের দু ধরনের এখানে দেখো ওয়ার্ক হচ্ছে, একটা এক্সপানশন ওয়ার্ক, একটা হচ্ছে কম্প্রেশন ওয়ার্ক। যখন ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম অন দ্য সারাউন্ডিং তখন আমাদের এক্সপানশন, যখন ওয়ার্ক ইজ ডান বাই দ্য সারাউন্ডিং অন দ্য সিস্টেম তখন আমাদের হচ্ছে কম্প্রেশন, তাই তো? তাহলে এবার দেখো আমি যদি এক্সপানশন ওয়ার্কটা দেখাতে চাই, বা আমি যদি ওয়ার্কটাকে আমি যখন কনসিডার করব, আমি শুধু এক্সপানশন ওয়ার্কটাকে আগে দেখাচ্ছি, দেন কম্প্রেশন ওয়ার্কটা দেখাচ্ছি, দেন আমি দেখাচ্ছি যে কনফিউশনটা কোথায় ক্রিয়েট হয়। দেখো আচ্ছা, সবার আগে ওয়ার্কটা কি মনে রাখবে না, ওয়ার্ক মনে রাখবে ইট ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ টু ফ্যাক্টর। ঠিক আছে, এখানে কি হচ্ছে, সারাউন্ডিংয়ের জন্য ডিউ টু সারাউন্ডিং সিস্টেমে কি চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ দ্য ওয়ার্ক। সারাউন্ডিংয়ের জন্য সিস্টেমে কি চেঞ্জ হচ্ছে, কিরকম কেসটা দেখো, কনসেপ্টটা কিভাবে মনে রাখবে, এটা কেন কম্প্রেস হচ্ছে, ডিউ টু হাই প্রেশার অফ দ্য সারাউন্ডিং কম্পেয়ার টু দ্য সিস্টেম। এখানে কেন এক্সপানশন হচ্ছে, ডিউ টু লো প্রেশার অফ দ্য সারাউন্ডিং অ্যাজ কম্পেয়ার টু দ্য সিস্টেম। তার মানে সারাউন্ডিংয়ে প্রেশার বেশির জন্য এখানে যে ভলিউমের চেঞ্জ হচ্ছে, আর এখানে সারাউন্ডিংয়ের কম প্রেশারের জন্য এখানে যে ভলিউমের চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা ওয়ার্কের রেসপেক্টে দেখব। ঠিক আছে, তার মানে আমি যখন এক্সপানশনটা দেখব তখন দেখো কি বলছি, দেখো এক্সপানশন, ধরো আমি একটা সিলিন্ডার করলাম, সিলিন্ডার পিস্টনটাকে আমি এইভাবে আঁকলাম, এই সিলিন্ডার পিস্টন সিস্টেম, ভেতরে আমাদের গ্যাস আছে, এটা ধরে নাও 5 ATM, এটা আমাদের আর এখানে বাইরে ধরে নাও 1 ATM। সো এক্সটার্নাল ফোর্সটা কোন দিক থেকে কোন দিকে, বাইরে থেকে ভেতরের দিকে, ইট উইল বি দ্য এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, অ্যান্ড ডিউ টু লো এক্সটার্নাল ফোর্স কি হবে, এটা এক্সপান্ড করবে, এটা এক্সপানশন করে আমাদের কি হলো, এটা এক্সপানশন করে আমাদের একটা নতুন জায়গা চলে এলো, আফটার ইট উইল গেট এ নিউ ইকুইলিব্রিয়াম, এইখানে চলে এলো, পিস্টনটা আমাদের একদিকে শিফট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে পিস্টনটা আমি বললাম যে পিস্টনটা যে শিফট হচ্ছে পুরোপুরি ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেনি, কিন্তু কোন দিকে শিফট হচ্ছে, এই দিক বরাবর শিফট হচ্ছে, তাহলে এটা কত হবে, ডিএক্স, ওই দিক বরাবর শিফট হচ্ছে, তাহলে এদিকে এফ এক্সটার্নাল আর এদিকে ডিএক্স ভেক্টর ভেক্টর অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক। আচ্ছা, এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এটা কি ডিসপ্লেসমেন্ট, ইনফাইনাইটসিমাল ডিসপ্লেসমেন্ট, খুব ছোট, তাহলে এই ইনফাইনাইটসিমাল এক্সপানশন অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্টের জন্য যে ওয়ার্কটা হবে সেটাও কি খুব অল্প, তার মানে ইট উইল বি ডিডাব্লিউ, ভেরি স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক। আমি কিন্তু কনসিডার করলাম না যে পুরো ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে, আমি বললাম যে ভেতরের প্রেশার বাইরের থেকে অনেকটাই বেশি, তার জন্য কি হবে, দ্য পিস্টন উইল মুভড ইন দ্য আউটওয়ার্ড ডিরেকশন। কতক্ষণ আউটওয়ার্ড ডিরেকশনে মুভমেন্ট করবে, যতক্ষণ না ইন্টারনাল এবং আউটওয়ার্ড, মানে ইন্টারনাল এবং আউটওয়ার্ড যে প্রেশারটা এটা যতক্ষণ না ইকুইলিব্রিয়ামে আসছে, এবং ডিউ টু ইমব্যালেন্স অফ দ্যাট ফোর্সেস দ্য পিস্টন ইট উইল জাস্ট মুভড ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন বাই অ্যান অ্যামাউন্ট ডিএক্স। তাহলে এই ডিএক্স অ্যামাউন্ট মুভমেন্টের জন্য যে ইনফাইনাইটসিমাল ওয়ার্কটা হবে সেটা কত হবে, ডিডাব্লিউ। তা সেই যে ডিডাব্লিউটা হবে এটা কি হবে না, ইট উইল বি দ্য ডট প্রোডাক্ট অফ কি, কার জন্য হচ্ছে, ডিউ টু এক্সটার্নাল ফোর্স ডট
ডিএক্স, তাই তো? অ্যান্ড ডট প্রোডাক্ট মানে কি? এফ ডিএক্স কত? কস থিটা। সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর? অ্যাঙ্গেল কত? 180. সো এফ এক্সটার্নাল ডিএক্স cos 180 বা cos পাই। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ cos পাই? -1। তার মানে কত হবে? মাইনাস এফ এক্সটার্নাল ইন্টু ডিএক্স। ওকে, and we know that pressure is equal to force per unit area. So force is nothing but a multiplication of pressure into area. So F external, shall I write that P external into area into dx? Okay, so area of what? Area of what? Ayush, area of what? Area of the piston. তাহলে এরিয়া অফ দ্য পিস্টন তার মানে সিলিন্ডারের এরিয়া ইনটু লেন্থ কি হয়? বাংলা মিডিয়াম, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল ইনটু উচ্চতা কি হয়? ভলিউম, আয়তন, তাই তো? তার মানে সিলিন্ডারের এরিয়া ইনটু লেন্থ কি হবে? ভলিউম। ভলিউম কি না? ভলিউম অফ দ্য ডিসপ্লেসড সেকশন অর দ্য ভলিউম চেঞ্জ। তাহলে ভলিউমটা কতটা চেঞ্জ হয়েছে? ডিউ টু অ্যান ইনফাইনাইটসিমাল চেঞ্জ অফ লেন্থ ডিএক্স, দ্য ভলিউম চেঞ্জ উইল বি অ্যান ইনফাইনাইটসিমাল অ্যামাউন্ট। খুব অল্প এক্সের চেঞ্জ হয়েছে, তার জন্য ভলিউমের চেঞ্জটাও কী হবে? অল্পই হবে তো। অল্প এক্সের চেঞ্জের জন্য ভলিউমের তো এত বড় চেঞ্জ হয়ে যাবে না। তাহলে এটা কত হবে? এ ইন্টু ডিএক্স আমি লিখতে পারি পি এক্সটার্নাল ইন্টু ডিভি, তাই তো? সো দিস ওয়ান উইল বি দ্য expansion work. This one will be the expansion work. Okay, now এটা হয়ে গেল আমাদের expansion work. তাহলে এটা আমি লিখে দিলাম, হেডিং দিয়ে দিলাম expansion work. expansion work. নাও এবার আমি কোথায় যাব? এবার আমি যাব হচ্ছে কম্প্রেশন ওয়ার্ক। চলো কম্প্রেশন ওয়ার্কে যাই। কম্প্রেশন ওয়ার্ক, কম্প্রেশন ওয়ার্কে আমি কি দেখছি? কম্প্রেশন ওয়ার্কেও সেই একই জিনিস। আমি একটা সিলিন্ডার পিস্টন কনসিডার করলাম, ভেতরটা 1 ATM, বাইরেটা 5 ATM। এক্সটার্নাল ফোর্স কোন দিকে? ভেতর দিক বরাবর এক্সটার্নাল ফোর্স। তাহলে কি হবে? পিস্টন উইল বি শিফটেড টুয়ার্ডস দ্য ইনওয়ার্ড ডিরেকশন। কতক্ষণ হবে? যতক্ষণ না ইকুইলিব্রিয়াম উইল অ্যারাইজ, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইল অ্যারাইজ সাচ দ্যাট ইনওয়ার্ড প্রেশার and the internal pressure will be same with respect to each other. 5 ATM 5 ATM। তাহলে কি হবে? in that movement আমি কি ধরেছি? after some time the movement it will be an dx amount, dx amount। ঠিক আছে, পুরোপুরি ইকুইলিব্রিয়াম রিচ করেনি, কিন্তু কি এই মুভমেন্টের মাঝখানে আমি কোথাও একটা শিফটিংটা ধরে নিলাম ডিএক্স। আরও মুভমেন্ট হবে, আরও মুভমেন্ট হবে, কিন্তু কতটা মুভমেন্ট হবে আমি এখনো জানি না। আমি ধরে নিলাম ডিউরিং দ্য পাথ অফ দ্য মুভমেন্ট আমি একটা ছোট্ট ইনফাইনাইটসিমাল অ্যামাউন্ট অফ চেঞ্জ আমি ধরে নিলাম। কতটা অ্যামাউন্ট? ডিএক্স অ্যামাউন্ট। তাহলে এই যে ডিএক্স অ্যামাউন্টটা ধরে নিলাম, তাতে আমাদের কি হবে? তাতে আমাদের হবে ডি ডাব্লিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত? এফ এক্সটার্নাল ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। তাহলে আমি যদি এখানে করি এফ এক্সটার্নাল ডিএক্স কস কত ডিগ্রি?
0 degree, and cos 0 means 1. So F external into dx, and F external means pressure into area of the piston into dx. So P external into কি হবে dv. কিন্তু দেখো এখানে একটা বেশ জিনিস এসছে যে dw compression is nothing but P external dv. So what is the difference between expansion and compression work? It is a positive sign and here a negative sign. তাই তো? তাহলে আমি কি ধরলাম, একবার যদি আমি মানে বলছি, একবার জিস্ট করে দিই। ওয়ার্ক কখন ধরবো না, ওয়ার্কের ফর্মুলা আমি কখন ইউজ করব, ডিউ টু এক্সটার্নাল, এক্সটার্নালের জন্য হোয়াট উইল হ্যাপেন উইদিন দ্য সিস্টেম। ডিউ টু এক্সটার্নাল, ডিউ টু এক্সটার্নাল বাহ্যিকের জন্য সিস্টেমে আমাদের কি হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, ডিউ টু লো এক্সটার্নাল প্রেশার অর ফোর্স হোয়াট উইল হ্যাপেন ইন দ্য সিস্টেম, and due to high external pressure or force what will happen in the system. So এইখানে F external আর dx movement আমাদের কি হচ্ছে, জাস্ট লাইক অপোজিট cos 180, এইটা হলো, আর এখানে কি হচ্ছে সেম ডিরেকশানে, তার মানে cos 0 মানে কত 1 প্লাস হলো আমাদের। সো এবার দেখো এক্সপানশন ওয়ার্ক নেগেটিভ, কম্প্রেশন ওয়ার্ক পজিটিভ, বাট আমাদের দেখো দুটো ফর্মুলা মনে রাখতে হচ্ছে না, একবার এক্সপানশনের জন্য নেগেটিভ ফর্মুলা নেগেটিভ বসিয়ে করতে হবে, কম্প্রেশনের জন্য পজিটিভ বসিয়ে করতে হবে। তার মানে বিফোর মানে সলভ দ্য প্রবলেম, মানে প্রবলেম সলভ করার আগে আমাকে দেখে এক্সপানশন কম্প্রেশন করে আমাকে ফর্মুলা ডিসাইড করতে হবে আমি কোন ফর্মুলা বসাবো। সো ইট ইজ কোয়াইট ট্রিকি ওয়ান, কারণ তোমাকে অঙ্ক করার সময় বা তোমাকে কোনো কিছু কনক্লুড করার আগে তোমাকে আগে এক্সপানশন কম্প্রেশন তোমাকে জাস্টিফাই করতে হবে, করে তারপরে তোমাকে ফর্মুলা চুজ করতে হবে। তাহলে এটা একটা কি হচ্ছে, এটা একটা ম্যানুয়াল একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তা আমি সেটাকে ডিসকার্ড করে দেবো। ডিসকার্ড করে কি করব, আমি একটা জেনারেল ফর্মুলা অ্যারাইজ করব, আমি একটা জেনারেল ফর্মুলা বলবো, সেই জেনারেল ফর্মুলাটা দুজনের ক্ষেত্রেই কাজে লাগবে। সো সেই জেনারেল ফর্মুলাটা কি, জেনারেল ফর্মুলাটা হচ্ছে এইটা। তাহলে জেনারেল ফর্মুলা কি, জেনারেল ফর্মুলা দেখে নাও। তাহলে ওপরেরটা আমি দেখলাম যে একটা এক্সপানশানের জন্য একটা ফর্মুলা পাচ্ছি, কম্প্রেশনের জন্য একটা ফর্মুলা পাচ্ছি। তাহলে অঙ্ক করার আগে আমাকে এক্সপানশান কম্প্রেশন কনসিডার করতে হবে, দেন আমাকে ফর্মুলা চুজ করতে হবে। এ প্রচুর আমাদের একটা ট্রিকি ব্যাপার এবং কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্য আমরা কি করছি, আমরা একটা জেনারেল ফর্মুলা এস্টাবলিশ করছি, যেটা কি এই ফর্মুলাটা ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি। কিন্তু তখনই তোমরা আমাকে সঙ্গে সঙ্গে ধরবে, এই স্যার মাইনাস লিখেছেন মানে এক্সপানশান। না, যখন তুমি এটাকে জেনারেল হিসেবে এস্টাবলিশ করবে তখন এই যে মাইনাস সাইনটা, ইট ইজ এ সাইন অফ ফর্মুলা। Do not make any conclusion or make any ডিসিশন, কোনো কনক্লুশন বা ডিসিশন মেক করতে যাবে না এই মাইনাসটা দেখে। এই মাইনাসটা হচ্ছে আমাদের ফর্মুলা মাইনাস। তাহলে স্যার এক্সপানশন কি এক্স কম্প্রেশন কি করে হবে, আফটার পুটিং দ্য ভ্যালু, ইফ ইউ গেট নেগেটিভ দেন ইট উইল বি এক্সপানশন, অ্যান্ড আফটার পুটিং দ্য ভ্যালু ইফ ইউ গেট পজিটিভ দেন ইট উইল বি দ্য কম্প্রেশন। ঠিক আছে, সাপোজ এক্সপানশন, এক্সপানশন মিনস ভলিউম ইনক্রিজেস, ভলিউম বাড়ে। তাহলে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম কি হবে, ইট উইল বি পজিটিভ।
So the change of volume is equal to positive. So dV is equal to positive. Pressure cannot be negative. So positive into negative, negative expansion. And in case of compression, volume decreases. It means final volume minus initial volume. Final volume is less, initial volume is high. So final volume minus initial volume ki hobe? Negative. So the change of volume is equal to negative. The change of volume is equal to negative means dV is equal to negative. So dV negative, negative into negative, dW will be positive. So compression. So don't make any decision or conclusion from this negative sign. It is a negative sign arising from the formula. এই নেগেটিভ সাইনটা ফর্মুলার জন্য আমি ধরব। আফটার পুটিং দ্য ভ্যালু, if you get a negative, then it will be the expansion. After putting the value, if you get a positive, then it will be the compression. Okay? বোঝা গেল? ক্লিয়ার? এবার আমি এই ফর্মুলাটাকেই আমি কনসিডার করব। তাহলে আমি এবার চাইছি ফাইনাইট ওয়ার্ক কনসিডার করতে। আমি চাইছি দ্য ম্যাগনিটিউড অফ ফাইনাইট ওয়ার্ক। সো ফাইনাইট ওয়ার্ক, দ্য ফাইনাইট ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন। সো ইন অর্ডার টু গেট দ্য ফাইনাইট ওয়ার্ক, আমি যদি ফাইনাইট ওয়ার্ক বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো? ইন্টিগ্রেশন করতে হবে ফাইনাইট করতে গেলে। তাহলে আমাকে এই দিকে দুদিকে ইন্টিগ্রেশন করতে হবে ফাইনাইট ওয়ার্ক করতে গেলে। তাহলে কি? পি এক্সটার্নাল ইন্টু ডিভি। তাহলে আমি ইন্টিগ্রেশনটা দিই, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বলো এদিকটা কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হয়েছে? ডাব্লিউ। ডাব্লিউ ইজ এ পাথ ফাংশন, ইট ইজ ডিপেন্ড অন পাথ। তাহলে আমাদের লিমিট কোথা থেকে কোথায় হবে? 0 টু ডাব্লিউ। আজকেই করিয়েছি। বাট এদিকে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করছি? ভলিউম। ভলিউম ইজ এ স্টেট ফাংশন, সো লিমিট উইল বি ইনিশিয়াল ভলিউম টু final volume. Clear? So the basic definition of work means it will be W is equal to, কেন W কেন হলো? তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো, dx এর ইন্টিগ্রেশন হয় x, dw এর ইন্টিগ্রেশন হবে w। সো W তুমি যদি বলো, আমি এখানে করে দিচ্ছি, W তুমি যদি বলো দেন লোয়ার লিমিট আপার লিমিট। সো কি হবে? ডাব্লুর জায়গায় আপার লিমিটকে বসাও ডাব্লিউ, ডাব্লুর জায়গায় লোয়ার লিমিটকে বসাও 0, সো ইট উইল বি ডাব্লিউ। সো ডাব্লিউ ইজ মাইনাস ইন্টিগ্রেশন ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম পি এক্সটার্নাল ইন্টু ডিভি। ক্লিয়ার? বোঝা গেল? হয়েছে? নাও আমি এই ফর্মুলাটা দিয়ে এস্টাবলিশ কি করব? রিভার্সেবল ওয়ার্কের ফর্মুলা আমি এস্টাবলিশ করব। ঠিক আছে? কোনটা? আসছি এইবার তো, কারণ দেয়ার শুড বি টু কেস। পি এক্সটার্নাল ভলিউমের ওপর ডিপেন্ড হতেও পারে, পি এক্সটার্নাল চেঞ্জও হতে পারে, নাও চেঞ্জ হতে পারে। সো এইবার পি এক্সটার্নাল এই জিনিসটাই এবার আমাদের মাথা ব্যথার জিনিস হয়ে দাঁড়াবে। এই পি এক্সটার্নাল, পি এক্সটার্নাল আইদার অফ টু টাইপস। কি? পি এক্সটার্নাল আর অফ টু টাইপস। কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ এক্সটার্নাল প্রেশার, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সটার্নাল প্রেশার। ইফ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাকচুয়াল এক্সটার্নাল প্রেশার আর ডিফারেন্ট, দেন এটা চেঞ্জ হবে। আর যদি অ্যাকচুয়াল আর অ্যাক্টিভটা সেম হয়ে যায় তাহলে চেঞ্জ হবে না। জিনিসটা কি দেখো, প্রথমে আমি বলছি আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস। আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস খুব ভালো করে দেখো। দেখো এই আমি একটা সিলিন্ডার পিস্টন কনসিডার করলাম, বাইরে এক্সটার্নাল প্রেসার হচ্ছে পি এক্সটার্নাল,
ঠিক আছে? এই সিলিন্ডার পিস্টন সিস্টেমটাকে আমি এরকম একটা জায়গায় বসিয়ে দিলাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে আইসোথার্মাল বাথ। হোয়াট ডাজ ইট মিন বাই আইসোথার্মাল বাথ? আইসোথার্মাল বাথ হচ্ছে এমন একটা বাথ বা অ্যাপারেটাস যার উপর রেখে দিলে সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হবে না, হোয়াট এভার বি হ্যাপেন বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম। প্রেশার ভলিউমে যা কিছু হয়ে যাক আমার দেখার দরকার নেই, সিস্টেমের টেম্পারেচার ফিক্স থাকবে। ইট মিনস আইসোথার্মাল বাথ নিচেরটা। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি এটা আমাদের কি হলো? আইসোথার্মাল বাথ। ওকে, ঠিক আছে? নাও it will be P1, V1 and T, ঠিক আছে? and P1 is very much greater than P external। তাহলে কি হতে চাইবে? এক্সপ্যান্ড করতে চাইবে, পিস্টনটাকে ঠেলে ওপরে তুলে দিতে চাইবে। কিন্তু আমি এক স্টেপে করতে দেবো না। আমি কি করেছি? ওই উপরে বালি রেখে দিয়েছি, বালি রেখে দিয়েছি ওপরে। তার মানে কি? একটা অ্যাডিশনাল প্রেশার উপর থেকে দিয়েছি। তার মানে সাম অ্যামাউন্ট অফ অ্যাডিশনাল প্রেশার acted over the piston which is nothing but P2, and P2টা কিরকম না, P2টা P1 এর থেকে অল্প ছোট, কিন্তু P1 P2 দুটোই P এক্সটার্নালের থেকে অনেক বড়। তাহলে এখন ভেতরের প্রেশারটা কিন্তু P এক্সটার্নালকে দেখবে না। ওর এখনকার কাজ কি? ওর এখনকার কাজ হচ্ছে P2র সাথে ইকুইলিব্রিয়ামে আসা। ও এখন পি এক্সটার্নালকে দেখবে না। পি এক্সটার্নাল থাক, ওপরে থাক, আমার এখন দেখার দরকার নেই। পি এক্সটার্নাল ইজ দ্য অ্যাকচুয়াল এক্সটার্নাল প্রেশার। কিন্তু ফার্স্ট স্টেজে, ফার্স্ট ইনফাইনাইটসিমাল স্টেজে অ্যাক্টিভ এক্সটার্নাল প্রেশারটা কোনটা? P2। তা সিস্টেমের এখন প্রথম কাজ কি হবে? আগে P2র সাথে ইকুইলিব্রিয়ামে যাওয়া। পি এক্সটার্নাল যা হয় হোক, আমার তো পরের ব্যাপার, আমার দেখার দরকার নেই। আমি আগে P2র সাথে তো ইকুইলিব্রিয়ামে আসি, পি এক্সটার্নাল তো অনেক পরের ব্যাপার, তাই তো? তার মানে ফার্স্টে কি হবে? আমাদের P2র সাথে আমাদের ইকুইলিব্রিয়ামে আসবে। বাইরে থেকে এটা P2, P2 V2 T, স্টিল এটা আইসোথার্মাল বাথের উপর বসানো আছে, ঠিক আছে? দেন এটা আমাদের কি? P external. So after the end of first stage there will be an equilibrium arises between external active pressure and internal pressure, তাই তো? হলো? সো আমাদের এখানে কি হলো? V2 greater than V1, এক্সপানশন হলো। নেক্সট আমি এবার P2 প্রেশারটাকে ডিসকার্ড করে দিলাম, দিয়ে কি করলাম? আবার আমি ওপর থেকে একটু বালি সরিয়ে নিয়েছি। তাতে কি হলো? একটা যে প্রেশারটা এখন যে অ্যাক্টিভ প্রেশার ওপর থেকে, সেটা আমাদের কি P2 থেকে একটু কম। কারণ ওপরে যে পরিমাণ আমি পিস্টনের ওপরে বালি রেখে দিয়েছি, তাতে বালির জন্য যে প্রেশারটা নিচের দিকে P2, সেটাই এই P2র সাথে সমান। এখন কি করছি? আমি ওপর থেকে একটু বালি সরিয়ে নিলাম। তাহলে ওপরের এখন অ্যাক্টিভ প্রেশারটা কি হয়ে গেল? একটু কমে গেল না? তাহলে সেটাকে এখন ব্যালেন্স করবে। ও আগে কি দেখবে? ও আগে দেখছে আমার উপর যে প্রেশারটা অ্যাক্টিভ এখন, সেটাকে ব্যালেন্স করি। পরে কি হবে? পরের ব্যাপার। আমি তোকে এখন ব্যালেন্স করি রে ভাই, ঠিক আছে? এইটা মানে বেসিক্যালি এটা কি? বেসিক্যালি এটা হচ্ছে যে তুমি কোনো একটা জায়গা থেকে মানে কিছুদিন পর ধরো দুর্ভিক্ষ আসবে বা কিছু আসবে, তা সেটা তো একবারে আসে না। তা এখন যারা মানে রাস্তায় থাকে খেতে পায় না, তারা এখন কি করে? তাই এখন আমি খাই, পরেরটা পরে দেখি, পরে যা আসবে আসবে। আমি এখন তো আমি আমার নিজের পেটটা ভরাই, আমি তো এখন ইকুইলিব্রিয়ামে আসি রে ভাই। তাহলে কি হবে? এখন আমি কি করলাম? আমি ওপর থেকে আবার কিছুটা আমি স্যান্ড পার্টিকেল সরিয়ে নিয়েছি পিস্টনের ওপর থেকে, তাহলে আবার উপরে প্রেশার কিছুটা রিলিজ হয়েছে করে। এখন আমাদের অ্যাক্টিভ এক্সটার্নাল প্রেশার P3, যেখানে ভেতরে কোথায় রয়েছে P2 V2 T, আইসোথার্মাল বাথের ওপর বসানো রয়েছে। আর P এক্সটার্নালটা তো আমাদের একবারে শেষে যা হবে হবে। তাহলে এখন অ্যাক্টিভ এক্সটার্নালটা কত? P3।
ভেতরে এখন P2টা কি বলবে, আমি আগে P3-র সাথে ইকুইলিব্রিয়ামে আসি, বাকি কাজটা পরে হবে আমাদের। তাহলে এখন আমাদের কি হবে, P3 is such that P2 will be greater than P3, but P3 greater than কি হবে, P external, তাই তো? তাহলে কি হবে, আফটার দ্য এন্ড অফ সেকেন্ড স্টেজ again equilibrium will arise between P3 V3T and এটা কত, P3, আর বাইরে কত, P external. This is the actual external pressure, but the active external pressure is P3. And এই রকম করতে 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 একবারে শেষে কি হবে, P external এর সাথে সমান হয়ে যাবে। তাহলে এরকম বারবার বারবার করতে করতে কি হবে, বাইরে থেকে এটা P এক্সটার্নালটাই লাস্টে পড়ে থাকবে, সমস্ত স্যান্ড পার্টিকেল তুলে দিয়েছি আমি। তাহলে এক্সটার্নাল প্রেশারটাকে ব্যালেন্স করতে গেলে ভেতরের এটা কি হবে, P ফাইনাল ভি ফাইনাল টি অ্যান্ড ইট উইল বি টি, যেখানে P ফাইনাল ইজ ইকুয়াল টু P এক্সটার্নাল। বোঝা গেল? তাহলে এই যে ফর্মুলা, দ্যাট ইজ W ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন VI টু ভি ফাইনাল P এক্সটার্নাল, এই P এক্সটার্নালটা কি হবে, অ্যাক্টিভ এক্সটার্নাল প্রেশার ইনটু ডিভি, যেখানে অ্যাক্টিভ এক্সটার্নাল প্রেশারটা বারবার বারবার কি করছে, ভ্যারি করছে। তো তাহলে যে জিনিস বারবার বারবার ভ্যারি করে সেটা কনস্ট্যান্ট নয়, আর কনস্ট্যান্ট না হলে আমি সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবো না। তাহলে আমি ওটাকে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারছি না। তাহলে ইন্টিগ্রেশনের যদি আমি ওটাকে বাইরে আনতে না পারি, তাহলে কি হবে, ওটা ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে। এবার কি, অ্যাট দ্য এন্ড অফ ইচ স্টেপ, প্রত্যেকটা স্টেপের শেষে এক্সটার্নাল উইল বি ইকুয়াল উইথ রেসপেক্ট টু কি, ইন্টারনাল। এক্সটার্নাল আর ইন্টারনাল কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ ইচ ইন্ডিভিজুয়াল স্টেপ there will be an equilibrium between internal and external, তাই তো? তার মানে আমি এখন সেই জন্য অ্যাক্টিভ এক্সটার্নাল প্রেশারের জায়গায় কি লিখতে পারি, ইন্টারনাল লিখতে পারি। তো তাহলে আমি যদি সেটাই লিখি, তাহলে W ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস ইন্টিগ্রেশন VI টু VF P ইন্টারনাল ইনটু কত, ডিভি, হ্যাঁ কি না? এবার আমার হচ্ছে বিভিন্ন কেস দিতে পারে, আমরা এখন যেটুকুনি দরকার সেটাই লিখব কি, এই যে পিস্টনের মধ্যে যে মেটেরিয়ালটা রয়েছে, আমি যদি বলি ওয়ার্কিং মেটেরিয়াল ইজ দ্য আইডিয়াল গ্যাস, আমি যদি বলি আইডিয়াল গ্যাস, তাহলে আমি কি বলছি, কনসিডারিং আইডিয়াল গ্যাস। আমি যদি বলি আইডিয়াল গ্যাস, তাহলে আমি কি বলতে পারবো, P ইজ ইকুয়াল টু, বলতে পারি nRT বাই ভি। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ P ইন দ্যাট ইকুয়েশন। কিন্তু তুমি এই লাইন লেখার আগে তুমি কিন্তু এই লাইনে কিন্তু এটা বসাতে পারবে না। কেন? আমি কি এখানে কোথাও বলেছি যে এক্সটার্নালটা আইডিয়াল? বলেছি কি? অ্যাম্বিয়েন্টটা বা বাইরেটা যে আইডিয়াল আমি তো বলিনি। আমি আইডিয়াল কোনটা বলেছি? ভেতরেটা বলেছি। তাহলে তুমি বাইরে পি এক্সটার্নালের জায়গায় কি করে আইডিয়াল গ্যাস ইকুয়েশন বসাবে? পারবে না বসাতে। তখন তোমাকে কি বলতে হবে? তখন তোমাকে এটাই বলতে হবে, in that reversible expansion in the numerous intermediate stage, প্রত্যেকটা ছোট ছোট স্টেজের শেষে there will be an equilibrium between external and internal, এবং যেহেতু ইকুইলিব্রিয়াম অ্যারাইজ করছে সেহেতু এক্সটার্নাল প্রেশারের জায়গায় আমি কোন প্রেশার বসাতে পারি? ইন্টারনাল। তাহলে এবার ইন্টারনাল প্রেশারের জায়গায় আমি কি বসালাম? nRT বাই ভি। ঠিক আছে, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন VI টু VF nRT বাই ভি ইন্টু ডিভি। ঠিক আছে, n কনস্ট্যান্ট, R কনস্ট্যান্ট, T
টিও কনস্ট্যান্ট, তার মানে টকটক করে সেগুলোকে বাইরে বার করে দিলাম। তাহলে কি হবে, মাইনাস এন আর টি ইন্টিগ্রেশন ভিআই থেকে কি বলতে পারি, ভিএফ, দেন কি হবে ডিভি বাই ভি, অ্যান্ড হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ডিএক্স বাই এক্স, কি ফর্মুলা হয়, হ্যাঁ, দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন, log x, log base e x, that means ln x, ln x, তাই তো? তাহলে আমি কি বসালবো, মাইনাস এন আর টি, দেন formula will be ln v, lower limit will be vi, upper limit will be vf, so it is nothing but minus nrt bracket ln vf minus ln vi, তাই তো? তাহলে w is equal to কি হবে, w is equal to হবে মাইনাস nrt ln কি হবে vf by vi, so it is the formula of isothermal reversible expansion of an ideal gas, ঠিক আছে? এটাই তোমাদের ফার্স্ট থার্মোডিনামিক্সের ফর্মুলা, আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, ঠিক আছে? তুমি এটাকে এলএন থেকে তুমি যদি লগে নিয়ে যাও তাহলে কত হবে, মাইনাস 2.303 nRT log base 10 VF by VI, so W reversible expansion, clear? Again, no decision or no conclusion should be made upon this negative sign. এই নেগেটিভ সাইন থেকে এগেন কিন্তু তুমি কিছু বলবে না, it is the formula negative. After putting the value, if you get negative value, then it will be expansion. After putting the value of all these things, if you get a positive value, then it will be the compression. এবার বসাও, যদি বলো তুমি ভিএফ ভিআই এর থেকে বড় হয় তাহলে কি হবে, এটা বড় এটা ছোট, তার এলএন কি হবে, পজিটিভ, টেম্পারেচার পজিটিভ, আর পজিটিভ, এন পজিটিভ, সো পজিটিভ ইন্টু নেগেটিভ, ডাব্লিউ বিকামস নেগেটিভ। বাট ইফ ভিএফ ইজ লেস দ্যান ভিআই, তাহলে এটা ছোট এটা বড়, তার এলএন কি হবে, নেগেটিভ, সেই নেগেটিভ নেগেটিভ পজিটিভ, সো ইট উইল বি দ্য কম্প্রেশন। বোঝা গেল? সো ইট ইজ isothermal reversible expansion of an ideal gas. So different from, তোমাকে যদি ভলিউম দিয়ে না দেয়, তোমাকে যদি প্রেসার দিয়ে দেয়, তুমি কি লিখতে পারো, PI VI is equal to কি, PF VF, so VF by VI is equal to কি হবে, is equal to হবে আমাদের PI by PF, তাহলে ওইখানে তুমি বসিয়ে দিতে পারো VF by VI এর জায়গায় PI by PF, ক্লিয়ার হলো এটা? তাহলে এইটা হলো হচ্ছে আমাদের আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশনের ভ্যালু। ওকে, এবার যদি আমি ইরিভার্সেবল আইসোথার্মাল এক্সপানশন করি তাহলে কি হচ্ছে, নর্মাল ইরিভার্সেবল এক্সপানশন করি, পরে আমি ডিফারেন্ট কেস দেখছি। তাহলে আমি দেখো প্রথমে কি করছি, এখানে একটা সিলিন্ডার পিস্টন সিস্টেম নিচ্ছি, এখানে আমি কিছু বসাইনি আপাতত, এখানে আমি ধরো বললাম হচ্ছে পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল টি, ঠিক আছে, অ্যান্ড বাইরে থেকে কি পি এক্সটার্নাল, আমি কিন্তু কোনো স্যান্ড পার্টিকেল আমি কিন্তু ওপরে ছড়াইনি যাতে নতুন কোনো ইম্পোজড কোনো কন্ডিশন থাকে। তাহলে কেসটা কি হচ্ছে, কতক্ষণ পর্যন্ত এক্সপানশন হবে বলো, কিন্তু এটা কি ইকুইলিব্রিয়াম রিচ করতে করতে যাবে, এটা তো একটাই রয়েছে, এটা তো ফাইনাইট অ্যামাউন্ট অফ আমাদের কি ডেভিয়েশন, এটা তো ডেভিয়েশন বিটুইন দিস টু, ইন্টারনাল প্রেশার অ্যান্ড এক্সটার্নাল প্রেশার, হোয়ার ইন্টারনাল প্রেশার ইজ ডেভিয়েটেড ফ্রম এক্সটার্নাল প্রেশার বাই এ লার্জ অ্যামাউন্ট, কিন্তু এই ডেভিয়েশনটাকে আমি কিন্তু ইকুইলিব্রিয়াম ডিস্টরশন এরকম করতে 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 কিন্তু আমি ফাইনাল রিচ করব না। আমি কি করব, সিঙ্গেল স্টেপ, আমি ওপর থেকে কোনো আর ইম্পোজড বলিনি যে এতটা আগে ইকুইলিব্রিয়াম করো
তারপর আমি আরেকটু তুলে নিলাম, নতুন প্রেশার একটা অ্যারাইজ হচ্ছে, সেটা এই নিচের থেকে কম, তাহলে আবার একটু নতুন ইকুইলিব্রিয়াম অ্যারাইজ করলো, আবার একটু কিছু তুলে নিলাম, মানে ওয়েট তুলে নিলাম আমি, তাহলে প্রেশারটা আরেকটু কমলো, তাহলে সেই নতুন ইকুইলিব্রিয়াম অ্যারাইজ করছে। আমি এরকম এরকম করে করছি না, আমি ওপর থেকে কিছুই তুলছি না, আমি ওপরে কিছুই দিইনি। তাহলে কি হলো, একটা সিঙ্গেল স্টেপে এক্সপানশন করবে। তাহলে সিঙ্গেল স্টেপে যখন এক্সপানশন করবে তখন আমাদের কি হবে, সিঙ্গেল স্টেপে এক্সপানশন করলো এটা হচ্ছে আমাদের পিএফ, এটা ভিএফ, এটা টি, আর এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে পি এক্সটার্নাল, তাই তো? তাহলে আমাদের যে ফর্মুলাটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ভিআই টু ভিএফ, এই যে পি এক্সটার্নাল যে ডিভি, এখানে অ্যাক্টিভ এক্সটার্নাল প্রেশারও যা, অ্যাকচুয়াল এক্সটার্নাল প্রেশারও তাই, এবং সেই অ্যাক্টিভ বা অ্যাকচুয়াল এক্সটার্নাল প্রেশারের কোনো ভেরিয়েশন আছে? অলওয়েজ এক্সটার্নাল প্রেশার ইট উইল বি পি এক্সটার্নাল, এটা পি এক্সটার্নালি। কিন্তু আগের রিভার্সেবল কেসে কি ছিল দেখো, আগের রিভার্সেবল কেসে কি ছিল, একবার পি টু, একবার পি থ্রি, একবার পি ফোর, একবার পি ফাইভ, করতে 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 আমি পি এক্সটার্নালে গেছি। আমি কিন্তু এখানে কি আমি অতবার কিছু করেছি? করিনি। আমি কিন্তু আগেরটা ধাপে ধাপে করেছি, মানে ওপরে পিস্টনের ওপরে আমি কি করেছিলাম, কিছু বালির দানা রেখে দিয়েছিলাম, যাতে সেই বালির দানাগুলোর একটা তো ওয়েট আছে, স্যান্ড পার্টিকেলের তো ওয়েট রয়েছে, তা সেগুলোকে প্রথমে নিচের সাথে ইকুইলিব্রিয়াম ছিল, আমি কিছুটা বালির দানা চামচে করে তুলে ফেলে দিলাম। তাহলে কি হলো, ওপরের প্রেশারটা হালকা রিলিজ করলো, তাহলে ওপরের প্রেশারটা এখন অ্যাক্টিভ যে প্রেশারটা সেটা নিচের থেকে অল্প কম, তো সেটাও অ্যাটেন্ড করলো ইকুইলিব্রিয়াম। আবার একটু তুললাম, আবার একটু প্রেশার রিলিজ করলো, আবার নতুন ইকুইলিব্রিয়াম, আবার একটু তুলে ফেলে দিলাম, আবার নতুন ইকুইলিব্রিয়াম অ্যারাইজ করলো, এরকম করতে করতে করেছি, হ্যাঁ কি না, তাই তো? কিন্তু এইখানে কেসটা কি হয়েছে, এখানে কি আমার কোনো সেই রকম কেস রয়েছে? কিচ্ছু কেস নেই, মানে এক্সটার্নাল যেটা সেটা ফিক্সড। তাহলে যেহেতু ফিক্স, দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট, তো সেটাকে তো আমি ইন্ডিকেশনের বাইরে বার করে দিতে পারি। তাহলে কনস্ট্যান্টকে আমি যদি ইন্ডিকেশনের বাইরে বার করে দিই, তাহলে কি হবে, পি এক্সটার্নাল ইন্টিগ্রেশন ভিআই টু ভিএফ, অ্যান্ড ভিআই টু ভিএফ অফ হোয়াট, অফ ডিভি। তাহলে কি হবে আমাদের, মাইনাস পি এক্সটার্নাল উইদিন ব্র্যাকেট কি হবে, ভিএফ মাইনাস ভিআই। ক্লিয়ার? এবার আমি যদি বলি যে ওয়ার্কিং মেটেরিয়াল উইল বি আইডিয়াল ওয়ান, তাহলে আমি ভিএফ এর জায়গায় কি বসাতে পারি, এনআর টিএফ বাই পিএফ, আর এটা কি করতে পারি, এনআর টিএফ টিআই বাই পিআই। তাহলে এবার আমি কি করছি, ডিফারেন্ট কেস। তাহলে দেখো ডিফারেন্ট কেস করছি, ডিফারেন্ট কেসেসে কি, এক নম্বর, যদি পি এক্সটার্নাল ইজ ইকুয়াল টু পিএফ হয়, তাহলে কি হবে, পি এক্সটার্নালের জায়গায় আমি পিএফ বসিয়ে দেবো। তাহলে পি এক্সটার্নালের জায়গায় যদি আমি পিএফ বসিয়ে দিই, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে, মাইনাস পিএফ ইন্টু ভিএফ মাইনাস ভিআই, হবে তো, হবে তো? এবার ভিআই এর জায়গায় কি হবে, মাইনাস পিএফ, ভিএফ এর জায়গায় কত হবে, এন আর টিএফ বাই পিএফ। তাহলে কি হবে, এন আর টিএফ বাই পিএফ মাইনাস এন আর টিআই বাই পিআই। আমি এখানে বলেছি টি কন, ও এখানে তুমি আলাদা করো না, তারপর আমি ডিফারেন্ট কেস দেবো, তারপর আমি ডিফারেন্ট কেস ধরছি, হলো? জেনারেল কেসে রাখো। তাহলে এন আর বাইরে বার করে দাও, এন আর বাইরে বার করে দিলে পিএফটাকে ভেতরে নিয়ে যাও, তাহলে কত হবে, টিএফ মাইনাস টিআই পিএফ বাই পিআই। কিন্তু যদি বলি এবার ওর কথায় টেম্পারেচার ফিক্সড, তাহলে টিআই ইজ ইকুয়াল টু টিএফ ইজ ইকুয়াল টু টি। তাহলে এবার যদি আমি বলি টেম্পারেচার ফিক্সড, দু নম্বর টেম্পারেচার ফিক্সড,
তাহলে টেম্পারেচার যদি ফিক্সড হয় তাহলে আমি কি বলতে পারবো, টিআই ইজ ইকুয়াল টু টিএফ, ইট উইল বি দ্য টি। তাহলে এবার ওখানে বসাও, তাহলে কি হচ্ছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এন আর টি উইদিন ব্র্যাকেট, পিএফটাকে ভেতরে করে দাও, তাহলে কত হবে, 1 মাইনাস পিএফ বাই পিআই, ইট উইল বি 1 মাইনাস পিএফ বাই পিআই। ঠিক আছে, এইটা হলো আমাদের ফর্মুলা, এটা গেল হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা এইবার এখানে এবার আমরা একটা সুন্দর জিনিস দেখব। সুন্দর জিনিস দেখার আগে আমি একটা জাস্ট ছোট্ট জিনিস মিস করেছি, সেই জিনিসটাকে আমি একটু বলে দিতে চাইছি। জাস্ট ছোট জিনিসটা মিস করে গেছি আমি, সেটা বলে দিচ্ছি। এক্সটেন্সিভ প্রপার্টিজ অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টিজ। এক্সটেন্সিভ প্রপার্টি কি আর ইন্টেন্সিভ প্রপার্টি কি? এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে আমাদের মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি। কি প্রপার্টি? মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি। আর ইন্টেন্সিভ প্রপার্টি কি? মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি। ঠিক আছে, দেখো বইতে তো অনেক কিছুই লেখা থাকে, ডেফিনেশনের মতো লেখা আছে, এ আছে, আমি সেটা বলবো না। আমি বলবো তোমাদের পরীক্ষায় চিনবে কি করে, একটা আননোন ধরো দিয়ে দিল, নোন দিলে তো ঠিকই আছে, আমাদের মুখস্থ মেরে দেবো, কিন্তু যদি আননোন দেয় তাহলে চিনবো কি করে? ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল আমি কি থেকে বোঝাচ্ছি, দেখো যে কোনো জিনিসের ইউনিট যদি জুল হয়, যাদেরই ইউনিট জুল, all are mass dependent property. First of all, এবার কেন? What does it mean by joule? ইউনিট মাসকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিয়ে 1 মিটার সরাতে যতটা ওয়ার্ক করতে হয়, আমার মাসটা যদি বেড়ে যায়, তাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিয়ে 1 মিটার সরাতে বেশি ওয়ার্ক করতে হবে না কম ওয়ার্ক করতে হবে? বেশি করতে হবে। এক্সাম্পল, এটা একটা সারফেস, নাম আয়ুষ, ভুলে যাই বারবার, এটা আমাদের ছোট্ট আয়ুষ। আর আয়ুষের পাশে যদি আমাকে কম্পেয়ার করা হয়, এবার আমাকে ধাক্কা মেরে, এই আয়ুষকে ধাক্কা মেরে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিয়ে 1 মিটার সরাতে যে পরিমাণ ঠেলতে হবে বা ধাক্কা বা যে পরিমাণ ওয়ার্ক করতে হবে, বুঝতেই পারছো আমার মতো এত বড় একটা শরীরকে ধাক্কা মেরে ওয়ার্ক করতে গেলে বেশি ওয়ার্ক করতে হবে, তাই তো? তা এনি টাইপ অফ জুল, মানে জুল যাদেরই ইউনিট, তারা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি। আর জুল সাধারণত কাদের ইউনিট হয়? এনার্জি। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক এনার্জি, গ্র্যাভিটেশনাল এনার্জি, ম্যাগনেটিক এনার্জি, যে কোনো এনার্জি সবার এক্সটেন্সিভ। পরীক্ষায় দিলে আর দেখবই না এনার্জি এক্সটেন্সিভ। ঠিক আছে, হলো। নেক্সট চলে আসো, ধরো এবার কোনো একটা জিনিস দিল, তুমি যদি তার ফর্মুলাটা তুমি যদি কনসিডার করো, সেই ফর্মুলার মধ্যে তুমি যদি মাস আইডেন্টিফাই করে ফেলতে পারো, তাহলে ইট শুড বি এক্সটেন্সিভ। যেমন ধরো তোমাকে বললো মোমেন্টাম, বাংলায় কি বলে? বাংলায় বলে ভরবেগ। অবভিয়াসলি এর ইউনিট জুল নয়, কিন্তু এই মোমেন্টামের ফর্মুলায় কি আছে? এমভি, মাস আছে তো, এক্সটেন্সিভ। ঠিক আছে, যে কোনো এনার্জি, কাইনেটিক এনার্জিও বলো না, হাফ এমভি স্কোয়ার, মাস আছে তো, এক্সটেন্সিভ। গ্র্যাভিটেশনাল ওয়ার্ক mgh, মাস আছে তো, এক্সটেন্সিভ। ঠিক আছে, নেক্সট এবার আরও একটা ভাবে বলতে পারো কি, যে প্রপার্টিটা তোমাকে মেজার করতে দিল, অ্যাজ এ হোল আমি সেটাকে মেজার করব। আর কি করব? সেটা থেকে কিছুটা পার্ট এক্সট্র্যাক্ট করে তাকে আমি মেজার করব। যদি দুটো ভ্যালু সমান হয় তাহলে ইন্টেন্সিভ, যদি দুটো ভ্যালু আলাদা হয় এক্সটেন্সিভ। মানে বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে। ওভারঅল একটা সিস্টেম আছে,
আমি প্রপার্টিটা আগে এখানে মেজার করব, যে প্রপার্টিটা এক্সটেন্সিভ কি ইন্টেন্সিভ বার করতে দিয়েছে। আমি তারপর কি করব, এখানে একটা ছোট জায়গা কনসিডার করব, সেই ছোট জায়গা থেকে বার করে আমি প্রপার্টিটা মেজার করব। যদি দুটো প্রপার্টির ভ্যালু, এই প্রপার্টির যে ভ্যালু এসছে ধরে নাও এটা এক্স এসছে, আর এই প্রপার্টির ভ্যালু এসছে যেটা ওয়াই, যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হয় তাহলে আমাদের ইন্টেন্সিভ, যদি এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই হয় তাহলে আমাদের এক্সটেন্সিভ। কিরকম? ধরো আমাকে আমার তো একটা ভলিউম আছে রে ভাই, তা আমাকে ধরো কিছুই না, আমাকে ধরো ভলিউম ছেড়ে দাও, মাসটাকে আগে কনসিডার করো, আমাকে আগে দাঁড়িপাল্লায় তুলে দিয়েছে, 75 কেজি দিয়েছে আমার। এবারে কাজ করো, আমার বডি থেকে হাতটাকে কেটে নাও, কেটে নিয়ে দাঁড়িপাল্লায় দাও, 75 কেজি দেবে? আলাদা তো, তার মানে মাস কি এক্সটেন্সিভ, আলাদা দিচ্ছে তো। কিন্তু তুমি জলকে বয়েল করো, বিশাল বড় একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার মধ্যে ওয়াটারকে বয়েল করো, কত ডিগ্রিতে বয়েল করবে? কত ডিগ্রিতে বয়েল করবে? ভেরি গুড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড ব্র্যাকেটে অ্যাট 1 ATM। এবার ওইখান থেকে 1 কাপ জলকে তুলে এনে বয়েল করো, কত ডিগ্রিতে বয়েল করবে? একই, সো ইট উইল বি দ্য ইন্টেন্সিভ। এবার বলো ফ্রিজিং পয়েন্টটাও তাহলে কি হবে? ইন্টেন্সিভ, তাই তো? নেক্সট আরও দুটো জিনিস আছে। এক্সটেন্সিভ প্রপার্টিকে আমি যদি এক্সটেন্সিভ প্রপার্টি দিয়ে ভাগ করি তাহলে হয় আমাদের ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সাম্পল আমি আসছি। নেক্সট এবার কি, ধরো এটা তো বললাম, ফ্রিজিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ওগুলো বলে দিলাম। নেক্সট হচ্ছে এক্সটেন্সিভকে এক্সটেন্সিভ দিয়ে ভাগের এই ব্যাপারটা আসছে। আচ্ছা এবার বলো মোল, মোল কি? আচ্ছা তার আগে বলো সারফেস টেনশন, এগুলো অবশ্য ফিজিক্সে কিছু পরে আসবে। সারফেস টেনশন জানো কি? তার আগে দেখো প্রেশার, প্রেশার মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া না? ফোর্স কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? কেন? মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস আইডেন্টিফাই করতে পেরে গেছো, এক্সটেন্সিভ। এরিয়া এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? নো স্যার, দেখো যদি তুমি একবারে শেষে কোনো ডিসাইড করতে না পারো যে এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ, একবারে কি সব ফেল করে গেছো, তখন তুমি দেখবে যোগ বিয়োগ করতে পারছো কিনা। এরিয়া কি অ্যাডিশন সাবট্রাকশন করতে পারো তো, সো ইট উইল বি এক্সটেন্সিভ। সো extensive by extensive intensive, so pressure will be intensive. ওকে, ঠিক একইভাবে ডেনসিটি কি হবে? মাস বাই ভলিউম, এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ। ঠিক আছে। নেক্সট কারণ কি, তুমি একটা বড় জায়গায় কোনো একটা জায়গাকে, বড় একটা জায়গার ডেনসিটি দেখছো, তুমি সেখান থেকে কোনো একটু জায়গাকে ভেঙে নিয়ে ছোট জায়গার ডেনসিটি দেখো, একই তো হবে। ঠিক আছে। আচ্ছা নেক্সট, নেক্সট এবার বলো মোল, হোয়াট ডাজ ইট মিন বাই মোল? মোল কাকে বলে? বলো বলো, মোল কাকে বলে? মোল ইজ ওয়েট টেকেন ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট। কতটা ওয়েট নিলাম ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট। সো ওয়েট টেকেন কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? এক্সটেন্সিভ। যত মাস নেবো তার ওয়েটও বাড়বে। মলিকিউলার ওয়েট, নো, মলিকিউলার ওয়েট ইজ এ কনস্ট্যান্ট। মলিকিউলার ওয়েট ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড ইট ইজ সাবজেক্টিভ অফ এভরি ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্টস। প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের ফিক্সড মলিকিউলার ওয়েট থাকে। তুমি কোনো জিনিস বেশি পরিমাণ নিলেও মলিকিউলার ওয়েট যা হবে, তুমি কম নিলেও মলিকিউলার ওয়েট একই থাকবে। সো মলিকিউলার ওয়েট ইজ এ কনস্ট্যান্ট। এখানেই সবাই ভুল করে। তুমি এক গাদা জল নিলে মলিকুলার ওয়েট যা হবে, তুমি একটু জল নিলে কি মলিকুলার ওয়েট কমে যাবে? নামবে না তো, তাহলে মলিকুলার ওয়েট কি কনস্ট্যান্ট। সো এক্সটেন্সিভ বাই কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু এক্সটেন্সিভ। ঠিক আছে, হলো। তা এই যে মোল এক্সটেন্সিভ হলো, মোল ইটসেলফ এক্সটেন্সিভ, বাট মোল ফ্র্যাকশন কি হবে বলতে পারবে? মোল ফ্র্যাকশন কি? মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন কি? মোল অফ ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই টোটাল মোল।
ধরে নাও কোনো একটা জায়গা তিনটে অ্যামাউন্ট দিয়ে তৈরি হয়েছে, এটা W1, এটা W2, এটা W3। তাহলে W1 বাই M1 কি হবে? মোল N1। W2 বাই M2 কি হবে? N2। W3 বাই M3 কি হবে? N3, তাই তো? So what is the mole fraction of first component? It will be x1. x1 means N1 by N total. x2 and N total means N1 plus N2 plus N3. So individual mole extensive, তাহলে total mole কি হবে? extensive। আর N1 extensive by total mole extensive by extensive intensive। তার মানে N2 by N total intensive, x3 is equal to N3 by N total extensive। ওকে, হলো? সারফেস টেনশনটা ভুলে গেছিলাম তখন। বলো সারফেস টেনশন কি? টেনশন মিন্স সারফেস টেনশন। এনি টাইপ অফ টেনশন আগে বলো, তারপর আমি সারফেস টেনশন আসছি। এনি টাইপ অফ টেনশন ফিজিক্সে পড়েছো, ইউনিট কি হয়? নিউটন। এনি টাইপ অফ টেনশন মিন্স টান, সুতো টান মানে কি? নিউটন কি? কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। সো মাস উইল বি দেয়ার, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তার মানে কি? এক্সটেন্সিভ। বাট সারফেস টেনশন ইজ নট এক্সটেন্সিভ, রাদার W বাই ডেল এ, মানে পার ইউনিট এরিয়া ইনক্রিমেন্ট করতে যে ওয়ার্ক রিকোয়ার্ড তাকে বলা হয় আমাদের সারফেস টেনশন। সো ইট উইল বি এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ। হয়েছে? নেক্সট, সবার শেষে এটা দেখাবো, মোলার প্রপার্টি। হোয়াট ডাজ ইট মিন বাই মোলার? সবসময় মনে রাখবে, মোলার প্রপার্টি ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর এক্সটেন্সিভ ভেরিয়েবল। Molar property is applicable for extensive variable. It is not applicable for intensive variable. ওকে, তাহলে এক্সটেন্সিভ ভেরিয়েবলের জন্য কি লাগবে? মোলার প্রপার্টি লাগবে। ওকে, তাহলে ধরো আমি যদি, আচ্ছা ইন্টেন্সিভের জন্য কেন লাগবে না? কোনোদিনও শুনেছো মোলার টেম্পারেচার? শুনেছো? মোলার প্রেশার শুনেছো? শোনোনি তো। মোলার মানে কি? মাস ডিপেন্ডেন্ট যারা, তাদেরই তো পার মোলের জন্য জিনিস হবে। তাহলে এই যে মোলার প্রপার্টি কি কি হতে পারে? যেমন ধরো মোলার কনসেন্ট্রেশন, অথবা ধরো মোলার ভলিউম, অথবা ধরো মোলার এনার্জি, যা কিছু এক্সটেন্সিভ প্রপার্টিরই মোলার প্রপার্টি হয়। আর এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিরই মোলার প্রপার্টি হয়। কেন না? পুরো মোলের একটা অ্যামাউন্ট, তাকে মোল দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি ইন্ডিভিজুয়াল বা একটা পার ইউনিট মোলের অ্যামাউন্ট, তাই তো? তাহলে এই যে মোলার প্রপার্টি, তাহলে কি হবে? ওপরে ধরো মোলার প্রপার্টি, মোলার ভলিউম কি আমাদের এক্সটেন্সিভ তো? তাহলে ভলিউম যদি হয় আমাদের এক্সটেন্সিভ, তাকে মোল দিয়ে ভাগ করছি, তাহলে মোলও কি? এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ ইন্টেন্সিভ। ঠিক আছে? মোলার এনার্জি এক্সটেন্সিভ বাই মোল এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ ইন্টেন্সিভ। মোলার কনসেন্ট্রেশন এক্সটেন্সিভ। কেন? কনসেন্ট্রেশনকে আমি কি দিয়ে প্রকাশ করছি? ওয়েট বাই ভলিউম। ঠিক আছে? তা আমি যদি মোলার কনসেন্ট্রেশন বলি, মানে পার ইউনিট মোলের যে স্ট্রেংথ, সেটা আমাদের কি হবে? এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ ইন্টেন্সিভ। যে কোনো মোলার প্রপার্টি আমাদের ইন্টেন্সিভ, যে কোনো মোলার প্রপার্টি, এনি টাইপ অফ মোলার প্রপার্টি। তাহলে কি কি বুঝলে? যাদেরই ইউনিট জুল, একবারে ছোট ট্রিক্স, যাদেরই ইউনিট জুল আমি কি দিয়ে বলে দেবো? এক্সটেন্সিভ। আইডেন্টিফাই দ্য ফর্মুলা, ইফ ইউ গেট মাস এক্সটেন্সিভ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, যে প্রপার্টিটা মেজার করতে দিয়েছে ওভারঅল মেজার করব, মনে মনে মেজার করব, সেখান থেকে আমি অল্প একটু এক্সট্রাক্ট তুলে এনে দেখব যে দুটো যদি সমান হয় তাহলে ইন্টেন্সিভ, যদি দুটো আলাদা হয় এক্সটেন্সিভ। এগেন মোল এক্সটেন্সিভ, মোল ফ্র্যাকশন ইন্টেন্সিভ। দেন আমি কি বলবো? এনি মোলার প্রপার্টি কি হবে আমাদের? ইন্টেন্সিভ ওয়ান।
ঠিক আছে, আজকে জাস্ট আমি লাস্ট এটা বলে করব যে আমাদের ওয়ার্কের যে প্লট হয় সেই ওয়ার্কের প্লট থেকে আমরা পরের দিন যাব, তার আগে আমি এটা দেখাচ্ছি। দেখো, ধরো আমি বললাম আইসোথার্মাল এক্সপানশন অফ আইডিয়াল গ্যাস, আইসোথার্মাল এক্সপানশন অফ আইডিয়াল গ্যাস। ঠিক আছে, কোথা থেকে কোথায় যাচ্ছি? ওয়ান স্টেপ। প্রথমে আমি বললাম ওয়ান স্টেপ এক্সপানশন, ওয়ান স্টেপ এক্সপানশন। ক্লিয়ার? কিরকম? ধরো আমি বললাম P1 V1 T থেকে আমি কোথায় গেলাম? P2 V2 T তে গেলাম আমি। ক্লিয়ার? তাহলে যেহেতু আমি এক্সপানশন বলেছি, তাতে আমি কি বলতে পারি? V2 V1 এর থেকে বড়। আর যেহেতু আমি এক্সপানশন বলেছি, তাতে কি হবে? P1টা P2 থেকে বড়, কারণ প্রেশারটা কমে যাবে। আমাকে বলো তো কটা স্টেপ এক্সপানশন হয়েছে এখানে? কতগুলো স্টেপ? একটা স্টেপ, সিঙ্গেল স্টেপ এক্সপানশন। তাহলে যদি সিঙ্গেল স্টেপ এক্সপানশন হয়, তাহলে প্রসেসটা রিভার্সেবল না ইরিভার্সেবল? হ্যাঁ, ইরিভার্সেবল। কারণ রিভার্সেবল প্রসেসকে আমি কাউন্ট করতে পারবো না, নিউমেরাস। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ইরিভার্সেবল। ফর্মুলা কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা, ইন মোস্ট অফ দ্য ইরিভার্সেবল কেসে কি হয়? এক্সটার্নাল প্রেশার উইল বি ইকুয়াল টু দ্য ফাইনাল প্রেশার অফ দ্য সিস্টেম ইন মোস্ট অফ দ্য ইরিভার্সেবল প্রসেস। আমরা বাইরের যে লাস্টের যে সিস্টেমের প্রেশারটা হয়, সেটা কার সাথে সমান হয়? এক্সটার্নাল প্রেশারের সাথেই সমান হয়। তাহলে পি এক্সটার্নাল ইজ ইকুয়াল টু পি ফাইনাল। তার মানে পি এক্সটার্নালের জায়গায় কি বসাবো? লাস্টের প্রেশার পি টু ইন্টু কি? V2 মাইনাস V1। ঠিক আছে, এবার আমি তো আইডিয়াল গ্যাস বলেছি, তাহলে আমি গ্রাফটা করি। এই গ্রাফ, এদিকে পি, এদিকে ভি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো, এই হচ্ছে গ্রাফ। কেন? আচ্ছা, আমি তো এটা তো একটা আইডিয়াল গ্যাসের যে পিভি প্লট, আমি তো এরকমও তো করতে পারতাম। বলো তো, তুমি 10 সিস্টেমে তো পড়ে এসছো। আমি তো প্রেশার কমলে ভলিউম বাড়ে, এইটাই তো ব্যাপার। বয়েলস ল কি বলে গেছে? অ্যাট এ টেম্পারেচার ফিক্সড, প্রেশার বাড়লে ভলিউম কমবে, প্রেশার কমলে ভলিউম বাড়বে। আমি তো এই রকমও করতে পারতাম, পারতাম তো। আমি তো এরকমও করতে পারতাম, প্রেশার বাড়ছে ভলিউম কমছে, প্রেশার বাড়ছে ভলিউম কমছে, এরকমও তো করতে পারতাম। বাট আমি এরকম কেন করলাম? বিকজ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি if temperature constant, so PV is equal to constant। আর আমরা অঙ্কে পড়ব ম্যাথামেটিক্সে, when xy is equal to constant, it is an equation of rectangular hyperbola, বাংলায় যাকে বলে সমপরাবৃত্ত। তাহলে ওর যে নেচার অফ দ্য প্লট সেটা এরকম হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এক্স ওয়াই কনস্ট্যান্ট মানে পিভি কনস্ট্যান্ট, হোয়েন টেম্পারেচার কনস্ট্যান্ট, সো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ওরকম প্লট। ঠিক আছে, এটাও নয় এটাও নয়। ক্লিয়ার? তাহলে প্রেশার কমছে ভলিউম বাড়ছে, সো ইনিশিয়াল স্টেজটা কোথায় হবে? এইখানে। ইট উইল বি P1 V1 T। আর ফাইনাল স্টেজটা কোথায় হবে? it will be P2 V2 T। হ্যাঁ কি না? তাই তো? ক্লিয়ার?
ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে? এবার জাস্ট করে নিই আমি, তারপর বলছি। এই তাহলে এটা P1, এটা P2, এটা V1, এটা V2। দেখো তো ঠিক বললাম? হলো? এবার আমি এটাকে জাস্টিফাই করব। P2, P2 মানে কোন জায়গাটা? P2 মানে কোন জায়গাটা? ইট ইজ P2, তাই তো? আর V2 মাইনাস V1 কোন জায়গাটা? এই লেন্থটা। সো দ্য লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কোন জায়গার ক্ষেত্রফল? হয়েছে? সো দ্য এরিয়া অফ দিস রিজিয়ন মিনস দ্য ম্যাগনিটিউড অফ ওয়ার্ক, সিঙ্গেল স্টেপ ওয়ার্ক। ওকে? তাহলে আমি পরের দিন কি করতে চলেছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এবার যদি বলি 2 স্টেপ এক্সপানশন, কিন্তু আমি ইনিশিয়াল আর ফাইনাল স্টেজকে সেম রেখে দিয়েছি, তাহলে কি হবে? P1 V1T, সেখান থেকে P'-V'T, সেখান থেকে P2 V2T করতেই পারি। তাহলে এটা আমাদের কি হবে? ভলিউম ইনক্রিজ করছে, সো V2 গ্রেটার দেন V' গ্রেটার দেন V1। আর এটা কত হবে? P2 লেস দেন P' লেস দেন P1, তাই তো? প্রেশার কমছে। এবার আমাকে বলো তোমরা, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ওয়ার্ক? ইট উইল বি W ইজ ইকুয়াল টু কি হবে? W1 প্লাস W2। ঠিক আছে? W1 প্লাস W2। আমি বলবো না, তোমরা বলো। এটাকে হাতে চাপা দাও। W1 মানে কি হবে? মাইনাস কত বলো? লাস্টের প্রেশার কোনটা? P ড্যাশ ইন্টু V ড্যাশ মাইনাস V1। তার মানে W1টা কি হবে? মাইনাস কোন প্রেশার? এটাকে চাপা দাও। লাস্টের প্রেশার কোনটা? P ড্যাশ। আমি শুধু ফার্স্ট স্টেপটা কনসিডার করছি। তাহলে এই স্টেপে ওয়ার্ক ইনভলভ W1, এই স্টেপে ওয়ার্ক ইনভলভ W2। আমি এটাকে চাপা দিলাম, তাহলে মাইনাস লাস্টের প্রেশার কোনটা? P ড্যাশ ইন্টু কি হবে বলো? V ড্যাশ মাইনাস, দেন এটাকে চাপা দাও। এবার এইটা দেখো কি হবে? মাইনাস বলো বলো P2 মাইনাস P2, দেন ভেরি গুড V2 মাইনাস V ড্যাশ। ক্লিয়ার? বোঝা গেল? এর এরিয়াটা করে নি, তাহলেই শেষ হয়ে যাবে। এইটা, এটা P, এটা V। এই তাহলে এখানটা আমি কি করলাম? P1 V1T, এখানে আমি ধরে নিলাম P ড্যাশ V ড্যাশ T, এখানে আমি ধরে নিলাম P2 V2T। ডিরেকশনটা এই দিকে। তাহলে আমাদের কি হবে? আমাদের ডিফারেন্ট জায়গাগুলো করে নিই। এটা, এইটা, এটা, এটা। তাহলে কি হবে দেখো? এটা P1, এটা P ড্যাশ, এটা P2, এটা V1, এটা V ড্যাশ, এটা V2। তাহলে চলো
করো। পি ড্যাশ কোনটা? এইটা তো পি ড্যাশ। আর ভি ড্যাশ মাইনাস ভি ওয়ান কোনটা? এইটা। তাহলে হোয়াট উইল বি দ্য এরিয়া? এই জায়গাটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, নেক্সট পরের পার্টটা বলো কি হবে? পি টু কোনটা? এইটা। আর ভি টু মাইনাস ভি ড্যাশ কোনটা? এইটা। এরিয়া বাড়ছে না কমছে? হুই, আমি জিনিসটা ছোট করে এঁকেছি বলে। এরিয়া বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল স্টেজকে ফিক্স রেখে একবার কাটলাম, এক্সপানশন ওয়ার্কের ম্যাগনিটিউড বাড়লো। আমি যদি আবার কাটি আরও বাড়বে, আমি যদি আরও কাটি আরও বাড়বে। তাহলে আমি পরের দিন দেখাবো, আমি যদি ইনফাইনাইটসিমাল নাম্বার অফ স্টেপসে যদি ভাগ করি তাহলে কি হবে? ইট উইল বি ভেরি ভেরি লার্জ। তার মানে ম্যাক্সিমাম ওয়ার্ক আমি পাবো। তার মানে যতক্ষণ এটা, তার মানে আমার ওয়ান স্টেপ মানে ইরিভার্সেবল, দুটো স্টেপ মানেও কি ইরিভার্সেবল, বাট রিভার্সেবিলিটি কিছুটা বেড়েছে। আমি যত ছোট করে কাটবো তত কি হবে? রিভার্সেবিলিটি বাড়বে। তার মানে কি হচ্ছে, যত কাটবো তত আমাদের কি হবে? এই ভেতরের ফাঁকগুলো কি হবে? ভর্তি হয়ে যাবে, তাই তো? তাহলে যত কাটবো, যত ছোট 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 করে কাটবো, তত আমার কি হবে? রিভার্সেবিলিটি কি হবে? বাড়বে। তত ম্যাগনিটিউড অফ এক্সপানশন ওয়ার্ক কি হয়ে যাবে? বাড়বে। তাহলে এই যে আমি এক্সপানশন ওয়ার্কটা করছি, আইডিয়াল গ্যাসকে কি করছি, যে টেম্পারেচার ফিক্স রেখে আমি যে ভলিউমটা বাড়াচ্ছি, আমি এক্সপানশন কখন, এই যে এক্সপানশন কাজটা করছি, আমার কি চাই? ম্যাক্সিমাম ওয়ার্ক চাই। তা ম্যাক্সিমাম ওয়ার্কটা আমি কখন পাবো? যখন আমি ইনফাইনাইটসিমাল অ্যামাউন্টে ভাঙবো, মানে ছোট 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 করে ভাঙবো। তাহলে আমাদের যখন এমসিকিউতে অপশান দেবে যে আমি এক্সপানশন ওয়ার্কটাকে আমি ম্যাক্সিমাম পেতে চাইছি, তাহলে প্রসেসটাকে কি করব? রিভার্সেবল করব না ইরিভার্সেবল করব? রিভার্সেবল করব। পরের দিন দেখাবো যখন আমি কম্প্রেশন ওয়ার্কে যখন আমি ম্যাক্সিমাম করতে চাই, তখন আমি রিভার্সেবল করব না, তখন আমি উল্টো ইরিভার্সেবল করব। ঠিক আছে? সো আজকে আমি এইটুকুনি দিয়ে শেষ করছি। ক্লিয়ার? বাড়বে, হ্যাঁ বলো। ফাঁকা জায়গাগুলো কমতে থাকবে। ফাঁকা জায়গাটা আমাদের আনএভেলেবেল ওয়ার্ড, এটা পরে আসবে, যে এই জায়গাটা আমাদের যতটা হওয়া উচিত রিভার্সেবল হলে, ইরিভার্সেবল হলে অতটা হচ্ছে না, সেই জায়গাটা আমি ওয়ার্কটা পাচ্ছি না। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের আনএভেলেবেল ওয়ার্ক। যত আমি আস্তে আস্তে ভাঙবো তত আমাদের এই জায়গার ওয়ার্কগুলো আমি পেতে থাকবো। ঠিক আছে, হলো?